হারামজাদা, কতগুলো বাসন ভেঙেছিস জানিস? তোর বাপ কি তোকে কাজ শেখায়নি? রাকিব কাঁপতে কাঁপতে বলল। আমি ইচ্ছে করে ফেলিনি। চুপ কর। বলে সালমা বেগম একটা জোড়া চড় বসিয়ে দিল তার গালে। ব্যথার চেয়ে অপমানটা বেশি লাগছিল রাকিবের, কিন্তু সে মুখ খুলল না। এতদিনে সে বুঝে গেছে কথা বলার কোনো মূল্য নেই। সন্ধ্যায় ওয়ালিউল্লাহ সাহেব অফিস থেকে ফিরে এলেন। গম্ভীর মুখে বসে চা খাচ্ছিলেন। ঠিক তখন সালমা বেগম এসে পাশে বসলেন। আপনার ছেলে একদম কাজের না, সারাদিন পড়াশোনার নাম করে বসে থাকে, কিন্তু পড়াশোনার চেয়ে বেশি দুষ্টুমি করে। আজ আবার বাসন ভেঙে ফেলেছে। আশা, এটা সেই ছেলে না যে যে ক্লাসে কঠিন প্রশ্নের উত্তর দিয়েছিল? আফরিন বলল। হ্যাঁ রে, এটাই সেই ছেলে। আর একে দেখলে তো মনে হয় গ্রাম থেকে আসা ছেলে, যার ব্যাগ দেখলেই বোঝা যায় কমপক্ষে 10 বছর ধরে চলছে। শীতের সকাল, চারিদিকে কুয়াশার চাদর মেলে বসে আছে। ছোট্ট রাকিব মায়ের গায়ে হাত বুলিয়ে বলছিল, মা তুমি ওঠো না কেন? কি হয়েছে মা, তুমি উঠছো না কেন? কিন্তু প্রতিদিনের মতো আজ তার মা আর চোখ মেলল না। পাশের ঘরে দাঁড়িয়ে থাকা ডাক্তার ধীর কণ্ঠে বললেন, আপনার স্ত্রী আর নেই মিস্টার ওয়ালিউল্লাহ। রাকিবের বাবা নামাজ শেষে এসে দরজার কাছে দাঁড়িয়ে রইলেন, চুপচাপ, যেন কিছুই শোনেননি। কয়েক মুহূর্ত পর ধীরে ধীরে তার ঠোঁট নড়ল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছোট্ট রাকিব কিচ্ছু বুঝতে পারছিল না। সে মায়ের মুখের দিকে তাকিয়ে রইল। ঠান্ডা হয়ে গেছে মা, এই শীতে ওর হাতের চেয়েও ঠান্ডা। মাত্র 3 মাস পর ওয়ালিউল্লাহ সাহেব ধোপ দুরস্ত সাদা পাঞ্জাবি পরে বসে আছেন। বাড়ির উঠোনে কয়েকজন আত্মীয় স্বজন ব্যস্ত। রান্নাঘরে চলছে অতিথিদের আপ্যায়নের প্রস্তুতি। রাকিব জানে আজ তার বাবার বিয়ে। সে কিছু বুঝতে পারছিল না, তবে বুকের ভেতর কেমন যেন এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল। তার মা তো মাত্র 3 মাস আগে মারা গেল। এত তাড়াতাড়ি নতুন মা কেন? বিয়ের আসর বসলো তাদের বাড়ির বড় বৈঠকখানায়। রাকিব একপাশে দাঁড়িয়ে দেখছিল। একসময় গাড়ি থামার শব্দ শোনা গেল। একটা চকচকে কালো গাড়ি থেকে নামলেন এক যুবতী মেয়ে, নতুন বউ। নাম সালমা বেগম। গায়ে গা জ্বলানো রঙিন শাড়ি, হাতে ভারী গয়না। এক ঝলক দেখে রাকিব বুঝে গেল এই নারী কখনো তার মায়ের মতো হবে না। বিয়ের কিছুদিন পরেই রাকিব বুঝতে পারল সালমা বেগম তার প্রতি একদমই স্নেহশীল নন। একদিন বিকেলে রান্নাঘরের সামনে দিয়ে যাচ্ছিল রাকিব। হঠাৎ ভেতর থেকে ফিসফিসানি কণ্ঠ শুনতে পেল। সালমা বেগম চাপা স্বরে বলছেন, এই ছেলেটাকে যত তাড়াতাড়ি পারাও সরাও এখান থেকে, ওর জন্য আমি সুখে থাকতে পারছি না। কোনো একজন মহিলা বললেন, কিন্তু ছেলেটা তো মিস্টার অলিউল্লাহর একমাত্র সন্তান। সালমা বেগম বিরক্ত কণ্ঠে বললেন, সন্তান তো কি হয়েছে, এখন আমি এই বাড়ির মালকিন, আমার কথাই শেষ কথা হবে। রাকিব চুপচাপ দাঁড়িয়ে শুনছিল। বুকের ভেতর কিছু একটা মোচড় দিয়ে উঠল। রাকিবের বাবা আগে খুব যত্ন নিত তাকে, কিন্তু এখন যেন তিনি আর আগের মতো নেই। সালমা বেগম তার কানে কানে কি যেন বলে দেয়, আর তারপরে তিনি রাকিবের সাথে দূরত্ব বজায় রাখেন। একদিন রাতে রাকিব বাবার ঘরে গিয়ে বলল, আবার তুমি আমাকে নিয়ে আগের মতো গল্প বলো না কেন? ওয়ালিউল্লাহ সাহেব গম্ভীর কণ্ঠে বললেন, আমি এখন অনেক ব্যস্ত রাকিব, যাও পড়তে বসো। রাকিব ধীরে ধীরে বেরিয়ে এলো ঘর থেকে। দরজার বাইরে দাঁড়িয়ে কান পেতে শুনল বাবার কণ্ঠ, সালমা, ছেলেটাকে নিয়ে তুমি এত চিন্তা করো কেন? ও তো ছোট, আস্তে আস্তে সব মানিয়ে নেবে। সালমা বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আপনার বুঝতে হবে, আমি চাই এই সংসারটা আমার নিয়ন্ত্রণে থাকুক। আপনি কি চান না আমাদের একটা নিজস্ব সন্তান হোক? ওয়ালিউল্লাহ কিছু বললেন না, কিন্তু তার দীর্ঘ নীরবতায় বলে দিল তিনি অনেক কিছু ভাবছেন। সেদিন সন্ধ্যায় সালমা বেগম বড় ডাইনিং টেবিলের সামনে বসেছিলেন। খাবার টেবিলে সবাই খাচ্ছিল, শুধু রাকিবের প্লেট শূন্য ছিল। সে কাঁপা গলায় বলল, আমার জন্য খাবার নেই? সালমা বেগম ভুরু কুঁচকে বললেন, ওই আলমারিতে শুকনো রুটি আছে, গিয়ে নিয়ে খাও। রাকিব অবাক হয়ে বাবার দিকে তাকালো, কিন্তু ওয়ালিউল্লাহ সাহেব মুখ নিচু করে খাচ্ছিলেন, যেন কিছুই শুনতে পাননি। রাকিবের বুঝতে বাকি রইল না তার জন্য এই বাড়িতে ভালোবাসার কোনো জায়গা নেই।
রাকিবের জীবন যেন ধীরে ধীরে এক অদৃশ্য কারাগারে বন্দী হয়ে পড়ছিল। 5 বছর বয়সে মায়ের মৃত্যু তাকে কষ্টের এক সাগরে ফেলে দিয়েছিল, কিন্তু তখনও বাবার ছায়া ছিল তার মাথার উপর। এখন সেই ছায়াটুকু যেন মিলিয়ে যাচ্ছে। তার একমাত্র অবলম্বন তার বাবা ওয়ালিউল্লাহ সাহেব ধীরে ধীরে সরে যাচ্ছেন তার কাছ থেকে। আর এই ফাঁকটাকে কাজে লাগিয়ে সৎমা সালমা বেগম তাকে নিঃশেষ করার ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। সকাল সকাল রাকিবের ঘুম ভেঙে যায় এক চিৎকারে। এই ছেলে, সারাদিন কি শুধু ঘুমাবি? উঠে আয়, কাজ করতে হবে। রাকিব ধরফর করে উঠে বসে। চোখ খুলতে দেখে দরজার সামনে দাঁড়িয়ে আছেন তার সৎ মা সালমা বেগম। চোখের আগের আগুন, হাতে একটা কাঠের চামচ। এতদিন তো রাজার মতো ছিলি, এখন আমাকে এই বাড়ির মালকিন মানতে হবে, বুঝলি? রাকিব কিছু বলল না, চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। যা, উঠোন ঝাড় দে, তারপর গোয়ালঘর পরিষ্কার করবি। আর আজ থেকে তোকে রান্নাঘরের কাজও করতে হবে। রাকিব কিছু বলার আগে গৃহপরিচারিকা রহিমা ফিসফিস করে বলল, বাবাজি একটু ধৈর্য ধরেন, মন শক্ত রাখেন। কিন্তু ধৈর্য আর কতটুকু রাখা সম্ভব? রাকিব ঝাড়ু হাতে নিল, ধুলো ময়লার মধ্যে নাক ডুবিয়ে কাজ করলো, কিন্তু যতই কাজ করুক সৎ মায়ের মন ভরছে না। দুপুরের দিকে রান্নাঘরে বাসন মাজতে মাজতে হাত ফসকে একটা কাঁচের গ্লাস মাটিতে পড়ে গেল। মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার হয়ে গেল সেটি। সালমা বেগম ছুটে এসে গর্জে উঠলেন, হারামজাদা, কতগুলো বাসন ভেঙেছিস জানিস? তোর বাপ কি তোকে কাজ শেখায়নি? রাকিব কাঁপতে কাঁপতে বলল, আমি ইচ্ছে করে ফেলিনি। চুপ কর, বলে সালমা বেগম একটা জোড়া চড় বসিয়ে দিল তার গালে। ব্যথার চেয়ে অপমানটা বেশি লাগছিল রাকিবের, কিন্তু সে মুখ খুলল না। এতদিনে সে বুঝে গেছে কথা বলার কোনো মূল্য নেই। সন্ধ্যায় ওয়ালিউল্লাহ সাহেব অফিস থেকে ফিরে এলেন, গম্ভীর মুখে বসে চা খাচ্ছিলেন। ঠিক তখনই সালমা বেগম এসে পাশে বসলেন। আপনার ছেলে একদম কাজের না, সারাদিন পড়াশোনার নাম করে বসে থাকে, কিন্তু পড়াশোনার চেয়ে বেশি দুষ্টুমি করে। আজ আবার বাসন ভেঙে ফেলেছে। ওয়ালিউল্লাহ সাহেব একদৃষ্টিতে বললেন, এতদিন হয়ে গেল কিন্তু কোনো পরিবর্তন হলো না। পরিবর্তন তো তখন হবে যখন আপনি কিছু বলবেন। আমি তো কেবল সতীনের ছেলে বলে এতদিন সহ্য করেছি, কিন্তু আর পারছি না। ওয়ালিউল্লাহ সাহেব বিরক্ত হয়ে বললেন, রাকিব। রাকিব ধীরে ধীরে ঘরের এক কোণ থেকে বেরিয়ে এলো, মাথা নিচু করে দাঁড়ালো বাবার সামনে। এসব কি শুনছি? রাকিব কোনো উত্তর দিল না। তোর পড়াশোনায় মনোযোগ নেই, সারাদিন দুষ্টুমি করিস। সালমা সালমা যা বলছে তা কি সত্যি? রাকিব এবার মুখ তুলল, চোখের কোণ লাল হয়ে গেছে। আব্বা, আমি কিছু করিনি। আমি তো... থামো, আমি কোনো অজুহাত শুনতে চাই না। বাবার কণ্ঠে কঠোরতা স্পষ্ট। রাকিব স্তব্ধ হয়ে গেল। আজকাল বাবা আর তার কথা বিশ্বাস করেন না। যদি মানুষের মতো চলতে না পারো তবে শাস্তি পাবে। এখন থেকে সালমার কথা মতো চলবে, বুঝেছ? রাকিব বোঝার চেষ্টা করলো তার বাবা কেন এমন বদলে গেলেন, কেন তারা আগের মতো একসঙ্গে গল্প করেন না, কেন তার মাথায় আর বাবার স্নেহমাখা হাত পড়ে না। সময় যত যাচ্ছে ততই বাবার অবহেলা বেড়ে চলেছে। আগে রাতে বাবার পাশে গিয়ে শুয়ে থাকতো রাকিব, বাবার গল্প শুনে ঘুমিয়ে পড়তো, কিন্তু এখন ওয়ালিউল্লাহ সাহেব এখন ঘরে ফিরেই সালমা বেগমের সাথে ব্যস্ত থাকেন। এক সন্ধ্যায় রাকিব ভয়ে ভয়ে বাবার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে বলল, আব্বা, তোমার সাথে একটু কথা বলবো। এখন ব্যস্ত আছি, পরে আসো। রাকিব জানতো সেই পরে কখনো আসবে না। একদিন রাতে প্রচণ্ড জ্বর এলো রাকিবের, গা পুড়ে যাচ্ছে, হাত পা কাঁপছে, কিন্তু কেউ তার খবরও নিতে এলো না। সালমা বেগম পাশ দিয়ে যাওয়ার সময় এক ঝলক তাকিয়ে বললেন, এত অভিনয় করছিস কেন? খাওয়া দাওয়া ঠিকঠাক করলেই এসব হবে না। রাকিব চোখের কোণে জল চেপে রাখলো। রহিমা চুপি চুপি এসে এক গ্লাস পানি দিল। খান বাবাজি, আপনার কপাল অনেক গরম, আপনার জ্বর মনে হয় অনেক বেশি। রাকিব ধীরে ধীরে পানি খেলো, কিন্তু তার মনে হচ্ছিল এই বাড়িতে সে একদম একা। রহিমার অল্প যতনে রাকিবের জ্বরটা ভালো হলো। এইভাবেই রাকিবের চলতে থাকলো কষ্টের দিন। রাকিবের বয়স তখন 15 বছর। ধীরে ধীরে সে বড় হয়ে গেছে, কিন্তু এই বাড়িতে তার জন্য ভালো কিছু যেন লেখা নেই। তার বাবার নতুন সংসারে আরও 2 নতুন সদস্য এসেছে, সৎ ভাই রাফি আর সৎ বোন রিয়া। তাদের মা সালমা বেগম বরাবরের মতোই রাকিবকে অবহেলা করলেও
তারা যেন আরও এক ধাপ এগিয়ে। রাফি ও রিয়ার চোখে রাকিব শুধুই এক কাজের ছেলে, বাড়ির চাকর। তারা দুজন কখনোই তাকে বড় ভাই বলে স্বীকার করেনি, বরং তাকে যে কোনো সুযোগে অপমান করতেই যেন বেশি আনন্দ পায়। একদিন বিকেলে রাফি সোফায় বসে মোবাইলে গেম খেলছিল, আর রিয়া বসে তার নখে নেল পলিশ লাগাচ্ছিল। রাকিব পাশের ঘরে পড়তে বসেছিল। এই রাকিব। রাফি হঠাৎ চেঁচিয়ে উঠল। রাকিব পড়া থামিয়ে বলল, হ্যাঁ, কি হয়েছে? রিয়া চোখ উল্টে বলল, ওহ, এত বড় সাহস তোর, তুই আমাদের সাথে এইভাবে কথা বলিস? রাকিব অবাক হয়ে গেল। আমি তো শুধু জানতে চাইলাম কি হয়েছে। রাফি মুচকি হেসে বলল, তাহলে শোন, আমার পিপাসার্থ, আমাদের জন্য একটা ঠান্ডা শরবত এনে দে। রাকিব বই বন্ধ করে উঠে দাঁড়ালো। তার ইচ্ছে ছিল না এখন এসব করতে, কিন্তু জানতো না বললেই নতুন কোনো অপমান অপেক্ষা করছে। রান্নাঘরে গিয়ে সে ঠান্ডা শরবত বানালো, কাঁচের গ্লাসে ঢেলে নিয়ে রাফি আর রিয়ার সামনে রাখলো। রিয়া গ্লাসটা হাতে নিয়ে এক চুমুক দিল, তারপর মুখ বিকৃত করে বলল, উফ, এটা কি বানিয়েছিস? মিষ্টি একদম ঠিক নেই। রাফি ততক্ষণে নিজের শরবতটা ছুঁড়ে ফেলে দিয়ে বলল, তোর কাজ কিছুই ঠিক মতো হয় না, সব সময় এত অপদার্থ কেন তুই? রাকিব কষ্ট পেলেও মুখে কিছু বলল না। সে জানতো প্রতিবাদ করলে অবস্থা আরও খারাপ হবে। রাকিবের পড়াশোনার প্রতি বরাবরই আগ্রহ ছিল। সে চেষ্টা করত যতটুকু সময় পায় ততটুকু মনোযোগ দিয়ে পড়তে, কিন্তু বাড়িতে সেটা যেন সম্ভব ছিল না। একদিন রাকিব রাতের খাবার খেয়ে পড়তে বসেছে। ঘরে একটা ছোট্ট টেবিল ল্যাম্প, যেখানে সে ধীরে ধীরে অঙ্ক কষছিল। রাফি তখন দরজার সামনে এসে দাঁড়ালো, মুখে এক অদ্ভুত হাসি, যেন সে কোনো দুষ্টুমি করতে যাচ্ছে। ওই রাকিব, পড়ছিস? রাকিব বইয়ের পাতা উল্টে বলল, পরীক্ষা আসছে তো তাই একটু পড়ছি। রিয়া তখন এসে বলল, উফ, এত পড়াশোনার কি দরকার? তোকে তো আব্বা কিছুতেই ব্যবসার অংশ দেবে না, তাহলে এত পড়াশোনার মানে কি? রাফি হেসে বলল, সত্যি তো, তুই তো বড় জোর একটা কাজের লোক হতে পারবি, বড় লোক হওয়ার স্বপ্ন দেখিস না। রাকিব মাথা নিচু করলো, তার গলার কাছে একটা দলা পাখি উঠছিল। এরপর হঠাৎই রাফি দৌড়ে গিয়ে তার টেবিল ল্যাম্পটা তুলে ফেলে দিল মাটিতে। ওহ, ভুল হয়ে গেল। বলে সে মুচকি হাসলো। ঘর অন্ধকার হয়ে গেল। রাকিব হতভম্ব হয়ে তাকিয়ে রইল। রিয়া বলল, উফ, কতদিন তোকে বিরক্ত করিনি, আজ করতে মজা লাগছে। রাফি এবার রাকিবের বইগুলো ছুঁড়ে ফেলে দিল। এই নে, এখন পড়তে থাক। রাকিব কিছু বলতে পারল না, মাটিতে পড়ে থাকা বইগুলোর দিকে চেয়ে রইল। চোখ দুটো ভিজে আসছিল, কিন্তু সে নিজেকে শক্ত রাখলো। ওয়ালিউল্লাহ সাহেব যখনই বাড়িতে থাকতেন তখন সব কিছু শান্ত থাকতো, কিন্তু সমস্যা একটাই, তিনি থাকতেন খুব কম, এবং থাকলেও রাকিবের প্রতি তার মনোযোগ ছিল না বললেই চলে। রাফি আর রিয়া যখন রাকিবকে অপমান করত তখনও তিনি কিছু বলতেন না, বরং মাঝে মাঝে মনে হতো তিনিও বুঝতে পারেন না যে তার বড় ছেলে কষ্ট পাচ্ছে। একদিন রাতের খাবারের টেবিলে সবাই বসেছে। রাফি আর রিয়া হাসতে হাসতে গল্প করছে। ওয়ালিউল্লাহ সাহেবও মন দিয়ে শুনছেন। রাকিবও চুপচাপ খাচ্ছিল। হঠাৎ সে বাবার দিকে তাকিয়ে বলল, আব্বা, আমি একটা বই কিনতে চাই। ওয়ালিউল্লাহ সাহেব কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তোর তো অনেক বই আছে, নতুন কেন লাগবে? আমার পড়ার জন্য দরকার আব্বা। রাফি এসে বলল, আব্বা, ও বই কিনে কি করবে? ও তো আমাদের মতো ইন্টারন্যাশনাল স্কুলে পড়বে না, এত বই কিনে লাভ কি? রিয়া তখন বলল, হ্যাঁ আবু, এই টাকা দিয়ে বরং আমি একটা নতুন ড্রেস কিনবো, তুমি কি দেবে? ওয়ালিউল্লাহ সাহেব মেয়ের দিকে তাকিয়ে হেসে বললেন, নিশ্চয় বাবা, তোর যা দরকার বলবি। রাকিব কেমন যেন শূন্যতায় ডুবে গেল। বাবা তার জন্য কিছু বললেন না, কিন্তু রাফি আর রিয়ার চাওয়াটা মেনে নিলেন। তার থালার ভাত যেন গলায় আটকে যাচ্ছিল। এই বাড়িতে সে শুধু একজন অনাহুত অতিথি, সে কারো ভালোবাসার যোগ্য না। এভাবেই চলে গেল আরও 3টি বছর। ওয়ালিউল্লাহ সাহেবের বিশাল ব্যবসা, শহরের অন্যতম ধনী এবং প্রভাবশালী ব্যবসায়ীদের একজন তিনি। বিলাসবহুল বাড়ি, দামি গাড়ি, বিশাল অফিস, সবই তার আছে। তার স্ত্রী সালমা বেগম ও 2 সন্তান রাফি আর রিয়ার জন্য রয়েছে সমস্ত বিলাসিতা। কিন্তু এই বিশাল সম্পদের মাঝে রাকিব যেন এক অবাঞ্ছিত ছায়া। রাকিবের জন্য কিছুই নেই। রাকিব সকাল থেকে বই হাতে দাঁড়িয়ে আছে ড্রয়িং রুমে। তার কলেজে নতুন ক্লাস শুরু হয়েছে, কিছু বই কেনার দরকার, কিন্তু টাকাটা কোথা থেকে আসবে?
ওয়ালিউল্লাহ সাহেব তখন ব্যস্ত ছিলেন ব্যবসার নানা হিসাব নিকাশ নিয়ে। পাশে বসেছিলেন সালমা বেগম। রাকিব ধীরে ধীরে এগিয়ে গেল। আব্বা, আমার একটা নতুন বই লাগবে। ওয়ালিউল্লাহ সাহেব চশমা খুলে তাকালেন, যেন এই অনুরোধ শুনে অবাক হয়েছে। বই লাগবে? কত টাকা লাগবে? রাকিব একটু ইতস্তত করে বলল, মাত্র 2000 টাকার মতো আব্বা। ওয়ালিউল্লাহ সাহেব ভুরু কুঁচকে বললেন, 2000 টাকা? এত টাকা দিয়ে কি করবি? রাকিব মাথা নিচু করে বলল, আমার পড়াশোনার জন্য দরকার আব্বা। সালমা বেগম মুখ বাঁকিয়ে বললেন, এই ছেলেটা তো কিছু করতে পারে না, শুধু অযথা খরচ বাড়ায়। এই টাকা দিয়ে যদি ব্যবসা করতে পারতো তাহলে বুঝতাম, কিন্তু বই কেনার নামে টাকা অপচয় করবি কেন? রাকিব স্তব্ধ হয়ে গেল। সে চুপচাপ দাঁড়িয়ে রইল। ওয়ালিউল্লাহ সাহেব মাথা নাড়লেন। না, এখন টাকা দেওয়া যাবে না। তোর তো আগের বইগুলো আছে, ওইগুলো দিয়েই চালিয়ে নে। রাকিব ধীরে ধীরে পেছনে সরে এলো। বুকের ভেতর মোচড় দিচ্ছিল, কিন্তু সে অভ্যস্ত হয়ে গিয়েছিল। রাকিবের বন্ধুরা যখন দুপুরে কলেজের ক্যান্টিনে আড্ডা দিত, তখন সে চুপচাপ বসে থাকতো। সবার হাতে দামি দামি খাবার, আর তার কাছে একটা শুকনো বিস্কুটে কেনার টাকা নেই। বন্ধু তুহিন একদিন বলল, ওই রাকিব, কিছু খাস না কেন? এই নে, কিছু নিয়ে আয়। রাকিব হেসে বলল, না রে, খেতে ইচ্ছে করছে না। তুহিন জোর করলো, কি বলিস? এত বড় লোকের ছেলে, তোর খাবারের টাকা নেই? রাকিব হাসার চেষ্টা করলো, কিন্তু গলাটা ভারী হয়ে এলো। তার পকেটে কখনোই টাকা থাকতো না। রাফি আর রিয়া যখন বাবার থেকে হাজার হাজার টাকা পেত, নতুন ফোন, ঘড়ি, শখের জিনিস কিনতো, তখন সে শুধু তাকিয়ে দেখত। সালমা বেগম একদিন রাফিকে 10,000 টাকা দিচ্ছিলেন। রাকিব পাশে দাঁড়িয়েছিল। সালমা বললেন, নাও বাবা, বন্ধুদের সঙ্গে ভালো করে সময় কাটাও। রাকিব তখন নিচু গলায় বলল, আমার কি 500 টাকা পাওয়া যাবে? সালমা অবাক হয়ে তাকালেন। কেন, তোর টাকার কি দরকার? রাকিব মাথা নিচু করে বলল, হ্যাঁ, কিছু দরকার ছিল। রাফি হেসে বলল, উফ, তোকে টাকা দিয়ে কি হবে? তুই তো কোথাও যাস না, তোর কোনো বন্ধু নেই, তুই টাকা নিয়ে করবি কি? সালমা বেগম হেসে বললেন, সত্যি তো, তোর কোনো প্রয়োজন নেই। তারপর তিনি রাকিবের দিকে তাকিয়ে বললেন, তুই চাইলে তোর বাবার অফিসে কাজ করতে পারিস, তাহলে কিছু পকেট খরচ পেয়ে যাবি। রাকিব চুপচাপ দাঁড়িয়ে থাকলো। তার বাবার বিশাল ব্যবসা, কিন্তু সে যেন এখানে এক অবাঞ্ছিত অতিথি। কলেজের টিউশন ফি জমা দেওয়ার শেষ দিন চলে এসেছে, কিন্তু রাকিব জানে বাবার কাছে টাকা চাইলে পাবে না। তাই সে সিদ্ধান্ত নিল নিজের খরচ নিজেই চালাবে। সে ছোট একটা টিউশনি শুরু করলো। প্রতিদিন সকালবেলা কলেজে যাওয়ার আগে ও রাতে কয়েকটা ছাত্রকে পড়াতে লাগলো। তুহিন একদিন বলল, ওই, তুই টিউশনি করছিস কেন? রাকিব হাসলো। পড়ানো ভালো লাগে তো, তাই। আসলে সে জানতো এটা বললে কেউ আর প্রশ্ন করবে না। একদিন সালমা বেগম জানতে পারলেন যে রাকিব টিউশনি করছে। তিনি রাফি আর রিয়াকে নিয়ে বসে হাসতে লাগলেন। এই শোন, রাকিব এখন টিচার হয়ে গেছে, বাড়িতে এত টাকা, আর সে কিনা অন্যের বাচ্চাদের পড়ায়। রাফি মুখ বিকৃত করে বলল, কেন, তুই কি কলেজের ফার্স্ট বয় নাকি? তোর কাছ থেকে পড়ে কার কি লাভ হবে? রিয়া যোগ করলো, হ্যাঁ আম্মু, আসলে ওর অন্য কিছু করার যোগ্যতা নেই, তাই পড়াশোনা শুরু করেছে। সালমা বেগম হেসে বললেন, ঠিক বলেছিস। যাক, ও যদি কিছু টাকা নিজের মতো করে চালাতে পারে, তাহলে আর আমাদের কাছে চাইতে হবে না। সেদিন রাতে রাকিব একা একা ছাদে বসেছিল। আকাশের দিকে তাকিয়ে সে ভাবছিল, এই বাড়িতে তার জন্য কিচ্ছু নেই, তবে একদিন সে নিজেই নিজের জায়গা তৈরি করবে। ওয়ালিউল্লাহ সাহেবের বিশাল অট্টালিকা, যার প্রতিটি ইট, প্রতিটি কোণ ভরপুর বিলাসিতায় মোড়া, অথচ সেই বাড়িতেই রাকিব যেন এক অনাহত অতিথি। দিনের পর দিন সে শুধু সহ্য করে গেছে সৎ মায়ের অবহেলা, বাবার উদাসীনতা, সৎ ভাই বোনদের ব্যঙ্গ, বিদ্রুপ। কিন্তু আজকের অপমানটা যেন সব সীমা ছাড়িয়ে গেল। সকালবেলা নাস্তার টেবিলে সবাই বসে আছে। রাফিয়া রিয়া নতুন ফোন হাতে নিয়ে খেলছে। ওয়ালিউল্লাহ সাহেব সংবাদপত্র পড়ছেন। সালমা বেগম দামি শাড়ি পরে ব্যস্তভাবে ফোনে কারোর সাথে কথা বলছেন। রাকিব নীরবে বসেছিল, তার সামনে এক কাপ চা আর শুকনো টোস্ট। হঠাৎ রাফি বলল, ওই রাকিব, তোর ফোনটা তো দেখি একদম জঞ্জাল, তোর লজ্জা করে না এই ফোন নিয়ে ঘুরতে? রিয়া হাসতে হাসতে বলল, আরে আমাদের বাসার কাজের মেয়ের কাছেও এর চেয়ে ভালো ফোন আছে। রাকিব কিছু বলল না, শুধু নিচু হয়ে চা খেতে লাগলো। সালমা বেগম ঠোঁট বাঁকিয়ে বললেন,
ও তো এমনি থাকতেই পছন্দ করে। আসলে ওকে আমরা অত সুবিধা দিই না, তাই তো। ওয়ালিউল্লাহ সাহেব কিছু বললেন না। তার কাছে এসব কথা নিতান্তই স্বাভাবিক, কিন্তু রাকিব আর সহ্য করতে পারছিল না। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। আম্মু, আব্বা, আমি একটা কথা বলতে চাই। সবাই অবাক হয়ে তার দিকে তাকালো। ওয়ালিউল্লাহ সাহেব গম্ভীর গলায় বললেন, কি কথা? রাকিব দৃঢ় গলায় বলল, আমি আর এই বাড়িতে থাকবো না। এক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। তারপরেই রাফি উচ্চস্বরে হেসে উঠল। তুই বাড়ি ছাড়বি? তোকে তো আম্মু বলেই দিয়েছে এই বাড়ির সব সম্পত্তি আমার আর রিয়ার, তোর জন্য তো কিছুই নেই। রিয়া যোগ করলো, সত্যি বলছিস তুই? বাড়ি ছেড়ে কোথায় যাবি? সালমা বেগম মুখে কৃত্রিম বিস্ময় এনে বললেন, আরে বাবা, ও তো আমাদের বিশাল দুঃখ দিয়ে চলে গেছে, কি হবে আমাদের এখন? সবাই হাসছিল, শুধু ওয়ালিউল্লাহ সাহেব চুপচাপ ছিলেন। রাকিব নিঃশব্দে তার ঘরের দিকে হাঁটলো। একটা পুরনো ব্যাগ বের করে তার কয়েকটা জামা কাপড় ঢুকিয়ে নিল। বইগুলোর দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর সেগুলোও ব্যাগে রাখলো। সে যখন দরজার কাছে এসে দাঁড়ালো, তখন ওয়ালিউল্লাহ সাহেব বললেন, রাকিব, তুই কি সত্যি চলে যেতে চাস? রাকিব বলল, হ্যাঁ আব্বা, এখানে আমার থাকার মতো কোনো দরকার নেই। ওয়ালিউল্লাহ সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। ভালো, যা, যদি নিজের জীবন করতে পারিস তো দেখাবি কেমন করিস। সালমা বেগম মৃদু হেসে বললেন, ঠিকই বলছেন আপনি, আমরা তো দেখতেই চাই ও কি করতে পারে। রাফি ঠাট্টা করে বলল, সত্যি বলছি রাকিব, তোকে না একদিন ফুটপাতে দেখলে খুব মজা হবে। কেউ তাকে থামালো না, কেউ তাকে জিজ্ঞেস করলো না সে কোথায় যাবে, কি করবে। রাকিব একবারও পেছন ফিরে তাকালো না। রাকিবের কাছে তেমন টাকা পয়সা ছিল না, কয়েকটা টিউশনে জমানো সামান্য কিছু টাকা ছিল, সেটা দিয়েই সে পথে বের হলো। বাস স্ট্যান্ডে এসে সে থমকে দাঁড়ালো। সে কোথায় যাবে? ঢাকা। সেখানে অন্তত নতুন কিছু করার সুযোগ পাবে। বাসের টিকিট কাটতে গিয়ে বুঝলো তার কাছে প্রায় কিছুই নেই। সে কষ্ট করে একটা কম দামের টিকিট কিনলো। বাসের জানালার পাশের আসনে বসে সে একবারও পেছনে তাকালো না। ঢাকায় নামার পর প্রথমেই সে বুঝলো জীবন এখানে সহজ নয়। থাকার জায়গা নেই, খাবারের ব্যবস্থা নেই। একটা ছোট মেস খুঁজে পেল পুরানো ঢাকার একটি গলিতে। এক রুমের মধ্যে 4 জন থাকে। সেখানে ঠাঁই হলো। রুমমেট ইমরান জিজ্ঞেস করলো, তুই কোথা থেকে আসছিস? রাকিব শুধু বলল, একটা ছোট শহর থেকে নতুন করে জীবন শুরু করতে চাই। ইমরান বলল, জীবন সহজ না ভাই, সংগ্রাম করতে হবে। রাকিব মনে মনে বলল, আমি জানি, আর আমি প্রস্তুত। ঢাকার ব্যস্ত জীবন, কোলাহলময় রাস্তা, চারপাশে মানুষের ছুটাছুটি। এই শহরটা যেন রাকিবের জন্য এক নতুন যুদ্ধক্ষেত্র। বাড়ি ছেড়ে আসার পর থেকে সে বুঝে গেছে এখানে বেঁচে থাকতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। কিন্তু সে হাল ছাড়ার ছেলে নয়। সে এসেছে নিজের ভবিষ্যৎ গড়তে, প্রমাণ করতে যে সে অযোগ্য নয়। রাকিবের স্বপ্ন ছিল বিশ্ববিদ্যালয়ে পড়ার, কিন্তু সমস্যা একটাই, টাকা। বাবার বিশাল ব্যবসা থাকলেও তার জন্য একটা পয়সাও বরাদ্দ নেই। তাই নিজের খরচ নিজেকেই চালাতে হবে। অনেক সংগ্রামের পর সে ঢাকার একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো। খরচ কম বলে এখানে পড়তে পারবে, কিন্তু থাকতে হবে অনেক কষ্ট করে। ভর্তি কার্যক্রম শেষ করে যখন সে প্রথম ক্যাম্পাসে পা রাখলো, তখন মনে হলো অন্য এক জগতে এসেছে। চকচকে বিল্ডিং, দামি পোশাক পরা শিক্ষার্থীরা, তাদের বিলাসবহুল জীবনযাত্রা, এসব দেখে রাকিব বুঝে গেল সে এখানে ব্যতিক্রম। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরপরই তাকে টিউশনে খুঁজতে হলো। টাকা ছাড়া কিছুই সম্ভব নয়, আর বাবার কাছ থেকে কোনো সাহায্য পাওয়ার আশা নেই। অনেক খোঁজাখুঁজির পর একটা বাসায় পড়ানোর কাজ পেয়ে গেল। বনানীর এক ব্যবসায়ীর ছেলে মেয়েকে পড়ানোর কাজ। প্রতিদিন সন্ধ্যায় সেখানে যেতে হয়। বিনিময়ে যা টাকা পায় তা দিয়ে মাসের খরচ চালাতে হয়। একদিন এক সহপাঠী জানতে চাইল, তোরা তো দেরি হয় কেন রাকিব? ক্লাসের পর তোকে পাওয়া যায় না? রাকিব মৃদু হেসে বলল, টিউশনি করি ভাই, খরচ চালাতে হবে তো। ছেলেটা অবাক হয়ে বলল, হ্যাঁ টিউশনি করিস? আরে ভাই, এসব করার কি দরকার? আমাদের মতো বাবার টাকা উড়াস না কেন? রাকিব শুধু মৃদু হাসল। সে জানে এসব বোঝানোর মতো মানুষ তারা নয়। সহপাঠীদের কাছে হাসির পাত্র। প্রথম ক্লাসে রাকিব টের পেয়েছিল এখানে টাকা আর পোশাকের ওপর ভিত্তি করে মানুষের মূল্যায়ন করা হয়। রাকিবের শার্ট পুরনো, জুতো ক্ষয়প্রাপ্ত,
ব্যাগটা বহুদিনের পুরনো। অন্যদিকে ক্লাসের ছেলেমেয়েরা দামি ব্র্যান্ডের পোশাক পরে আসে, দামি ঘড়ি গাড়ি নিয়ে ক্যাম্পাসে আসে। একদিন লেকচার হলে ঢুকতে কয়েকজন হাসতে লাগলো। একজন ফিসফিস করে বলল, এই যে খ্যাত ছেলে আসছে। কিরে ভাই, গ্রামের হাওয়া লেগে যায়নি তো? অন্যজন যোগ করলো, দেখ, ব্যাগটা নিশ্চয়ই তার বাবার আমলের। রাকিব কিছু বলল না। তার এসব কথায় কিছু যায় আসে না, গর্বিত হবার সুযোগও নেই। একদিন ক্লাসের শিক্ষক একটি কঠিন প্রশ্ন করলেন, সবাই চুপ, কিন্তু রাকিব উত্তর দিল। সঠিক উত্তর শুনে শিক্ষক খুশি হলেন, কিন্তু তার সহপাঠীরা হেসে বলল, বাহ, হ্যাঁ আবুল তো পড়াশোনায় বেশ ভালো। কেউ কেউ ঠাট্টা করে বলল, এই বুদ্ধি দিয়ে কিছু করবি? টাকা পয়সা নেই, স্টাইল নেই, শুধু পড়াশোনা দিয়ে কিছু হয়? রাকিব জানে এই সমাজ শুধু বাহ্যিকতায় বিচার করে, কিন্তু সে ঠিক করে নিয়েছে এসব কথায় কান দেবে না। সে তার লড়াই চালিয়ে যাবে। পরের দিন ঢাকার সকাল মানেই ব্যস্ততা। ক্যাম্পাসের চারপাশে নতুন পুরনো ছাত্রছাত্রীদের ভিড়। কেউ ক্লাসে ছুটছে, কেউ গ্রুপ করে দাঁড়িয়ে গল্প করছে। এই ভিড়ের মাঝে প্রথমবার রাকিবের দেখা হলো আশামণির সঙ্গে। রাকিবের হাতে ছিল কয়েকটা বই, একপাশে টিউশনের নোট। ক্যাম্পাসের বিশাল গেট পেরিয়ে মূল ভবনের দিকে যাওয়ার সময় আচমকাই ধাক্কা লাগলো। উফ, তুই কি অন্ধ নাকি? রাকিব চমকে উঠল। সামনে দাঁড়িয়ে দেখে এক মেয়ে, চোখে বড় সানগ্লাস, দামি ডিজাইনার ব্যাগ কাঁধে। আশেপাশে আরও কয়েকজন, সবাই অভিজাত পোশাক পরা। রাকিব তাড়াতাড়ি পেছনে সরে এসে বলল, দুঃখিত, আমি দেখিনি। মেয়েটির আগে ঠোঁট কামড়ে বলল, দেখিনি মানে? এভাবে চলাফেরা করছো কেন? এটা রাস্তা না, বিশ্ববিদ্যালয়, শিক্ষিত মানুষদের জায়গা। তার পাশে দাঁড়িয়ে থাকে হিয়া হেসে বলল, আশা, এটা সেই ছেলে না যে যে ক্লাসে কঠিন প্রশ্নের উত্তর দিয়েছিল? আফরিন বলল, হ্যাঁ রে, এটাই সেই ছেলে। আর একে দেখলে তো মনে হয় গ্রাম থেকে আসা ছেলে, যার ব্যাগ দেখলেই বোঝা যায় কমপক্ষে 10 বছর ধরে চলছে। রাফসান কৌতুক করে বলল, এই ছেলেকে কেউ বলে দে এখানে স্টাইল না থাকলে টিকে থাকা কঠিন। আশামণি বিরক্তির সাথে বলল, আসলে এরা বোঝেই না যে কোথায় কিভাবে চলতে হয়। গ্রাম থেকে চলে এলেই কি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বোঝা যায়? রাকিব ঠান্ডা স্বরে বলল, আমি দুঃখিত, ভুল হয়ে গেছে। আর যদি সমস্যা হয়ে থাকে তাহলে সামনের বার খেয়াল রাখবো। আশামণি চোখ ছোট করে বলল, তোমার মতো স্টুপিড ছেলেদের জন্যই তো আমাদের মতো মানুষদের সমস্যায় পড়তে হয়। তার বন্ধুরা আবারও হাসলো। হিয়া বলল, আরে রাকিব এখানে পড়তে এসেছে সেটা ঠিক আছে, কিন্তু তোমার চলাফেরা দেখে মনে হয় একটা অচেনা জগতে ঢুকে পড়েছো। আফরিন যোগ করলো, কেন রে, একটু স্মার্ট হতে শেখ। শুধু পড়াশোনা করলেই হয় না, স্টেটাসও দরকার। রাফসান ব্যঙ্গ করে বলল, ভাই শার্টটা কি তোমার বাপের সময়কার? দেখে তো মনে হচ্ছে হেরিটেজ পিস। রাকিব কিছু না বলে মাথা নিচু করে চলে গেল। সে জানে এসব বিতর্কে যাওয়া তার জন্য লাভজনক হবে না, কিন্তু মনে মনে সে অনুভব করলো এখানে তার লড়াইটা শুধু পড়াশোনার নয়, সমাজের দৃষ্টিভঙ্গির সাথেও। আশামণি তাকে কিছুক্ষণ অবাক হয়ে দেখল, তারপর হেসে বলল, দেখলি না, ছেলেটার ভদ্রতা দেখলেই বোঝা যায় এরা আসলেই নিচু শ্রেণীর মানুষ। তার বন্ধুরা আবারও উচ্চস্বরে হেসে উঠল, কিন্তু কেউ জানে না এই হাসির পেছনে একদিন লুকিয়ে থাকবে অনুশোচনা। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সকাল রাকিবের জন্য ছিল নতুন একটি যুদ্ধের সমান। পড়াশোনার চাপে সে কখনো ক্লান্ত হতো না, কিন্তু আশেপাশে মানুষের বিদ্রূপ, অবজ্ঞা আর অপমান তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। বিশেষ করে আশামণি, যে প্রতিটি সুযোগে তাকে ছোট করতে চাইতো। ক্যাম্পাসের বড় মাঠের এক কোণে কিছু ছাত্রছাত্রী আড্ডা দিচ্ছিল। রাকিব পাশ দিয়ে যাওয়ার সময় আচমকা শুনতে পেল পরিচিত কণ্ঠ, আরে ওই যে আমাদের খ্যাদাবুল আসছে। রাকিব থমকে দাঁড়ালো। কণ্ঠটা ছিল আশামণি। তার পাশে বসেছিল হিয়া, আফরিন, রাফসান ও আরো কয়েকজন। সবাই হাসাহাসি করছিল। হিয়া কৌতুক করে বলল, আশা, এই নামটা কোথা থেকে আসলো? আশামণি চোখ ছোট করে বলল, আরে এদের জন্য একটা আদর্শ নাম দরকার। গ্রাম থেকে এসে শহরে পড়তে এসেছে, কিন্তু চালচলন এখনো সেই গ্রাম্য, তাই আমি নাম দিলাম গ্রাম্য খ্যাত আবুল। সবার মাঝে হাসির রোল পড়ে গেল। রাকিব কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকলো। আফরিন ব্যঙ্গ করে বলল, আরে দেখ তোর শার্টটা, মনে হচ্ছে তার দাদার।
ইস, আমাদের বাসার চাকরের কাপড়ও তার থেকে ভালো। কিভাবে এসব কাপড় পরে যে কলেজে আসে কে জানে। রাফসান যোগ করলো, ভাই কাচের বোতল আর ওর জামা দুইটাই সমান পুরনো লাগছে। আশা হেসে বলল, আসলে এরা বোঝে না ভালো পোশাক পরা শুধু বিলাসিতা নয়, ব্যক্তিত্বের পরিচয়। রাকিব মুখ শক্ত করে দাঁড়িয়ে থাকলো। তার কাছে পোশাকের বাহার নয়, জ্ঞানটাই আসল ছিল। কিন্তু এখানকার মানুষ তার মতো ভাবতো না। এটা শুধু একদিনের ঘটনা ছিল না, প্রতিদিন নতুন কোনোভাবে তাকে অপমান করা হতো। ক্লাসরুমে, ক্যান্টিনে, লাইব্রেরিতে, যেখানেই যেত আশামণি আর তার বন্ধুরা সেখানে উপস্থিত থাকতো এবং তাদের লক্ষ্য একটাই, রাকিবকে হাসির পাত্র বানানো। একদিন ক্লাসে ঢোকার সময় আশামণি হঠাৎ বলে উঠল, ওই দেখ আমাদের খেদাবুল এসেছে, ক্লাসের পরিবেশটা খারাপ করে ফেলেছে। সবাই হাসলো। রাকিব ধীর পায়ে নিজের আসনে বসলো, কিন্তু আশার বিদ্রুপ এখানেই থামলো না। তুমি কি জানো রাকিব, এই বিশ্ববিদ্যালয়ে টিকে থাকতে গেলে শুধু বই পড়লেই হয় না, স্মার্টনেসও দরকার। আর তুমি তো একদম ফিট করো না। হিয়া যোগ করলো, একদম ঠিক বলেছে আশা। সেটা যদি একটু আধুনিক হতো তাহলে হয়তো কেউ ওর সাথে কথা বলতো। রাকিব কিছু না বলে বই খুলল। সে জানতো তর্কে যাওয়া তার জন্য কোনো সমাধান আনবে না, কিন্তু আশামণি চুপ থাকার মেয়ে ছিল না। সে কটাক্ষ করে বলল, তোমার এই চুপচাপ ভাব দেখলেই বোঝা যায় তুমি আসলেই একটা ব্যাকডেটেড লোক। তুমি বলো, গ্রামের মানুষ কবে স্মার্ট হয়েছে? রাকিব এবার ধীর গলায় বলল, স্মার্টনেস পোশাকে নয়, চিন্তায় হয়। আশামণি হেসে উঠল, ও তুমি তো দার্শনিক হয়ে গেছো। আচ্ছা দার্শনিক সাহেব, এই পুরনো জামা আর ফ্যাকাশে মুখ নিয়ে তুমি কারো সামনে দাঁড়ানোর সাহস পাও কিভাবে? আফরিন যোগ করলো, আরে দার্শনিকের পকেটে কি 1 টাকা আছে? ক্যাম্পাসের সবচেয়ে সস্তা ক্যান্টিনেও তো দেখা যায় না ওকে। সবার মাঝে আবার হাসির রোল পড়ে গেল। অপমানের সীমা অতিক্রম করে ফেলল ওরা। একদিন ক্যান্টিনে বসে রাকিব নিজের টিফিন খাচ্ছিল। তার জন্য বাইরে খাওয়া ছিল বিলাসিতা। সে সাধারণত নিজের বাসা থেকে আনা খাবারই খেত। এমন সময় পাশের টেবিলে বসে থাকা আশামণি তাকে দেখে হেসে ফেলল। বলল, ওই দেখ খেদাবুল আবার ব্যাগ থেকে রুটি বের করছে। হিয়া মুখ চেপে হাসলো। আসলে ওর তো পকেটে টাকা নেই, তাই বাসার শুকনো রুটি এনে খাই। আফরিন বলল, আরে ভাই, দয়া করে কেউ ওকে একটু ভালো খাবার কিনে দাও না। রাফসান বলল, ওরে না যদি ওর বাবাকে জানায় সে আমারে সাহায্য করেছিল, তাহলে উনি লজ্জায় পড়ে যাবেন। সবাই উচ্চস্বরে হেসে উঠল, কিন্তু রাকিব চুপচাপ থেকে খাবার শেষ করলো। সে জানতো এই অপমান সহ্য করার শক্তি অর্জন করাই একদিন তার সবচেয়ে বড় অস্ত্র হবে। আশামণি প্রতিদিন নতুন নতুন ভাবে রাকিবকে অপমান করত। তার চাল চলন, পোশাক, ব্যাগ, এমনকি তার উচ্চারণ নিয়েও ব্যঙ্গ করত। কিন্তু রাকিব প্রতিবার মুখ বন্ধ রেখেছে। অপমানের শব্দগুলো তার হৃদয়ে গভীর ক্ষত তৈরি করেছিল, কিন্তু সে জানতো এই লড়াই একদিন সে জিতবেই। বিশ্ববিদ্যালয়ে রাকিবের দিনগুলো যেন একের পর এক দুর্বিষহ হয়ে উঠছিল। ক্লাস, ক্যান্টিন, করিডোর, যেখানেই যেত আশার দল তাকে কোনো না কোনোভাবে অপমান করত। কিন্তু আজকের দিনটা যেন ছিল আরও ভয়ঙ্কর, আরও যন্ত্রণাদায়ক। সকালবেলা ক্যাম্পাসের মূল ভবনের সামনের খোলা মাঠে কয়েকজন ছাত্রছাত্রী দাঁড়িয়ে গল্প করছিল। আশার দলও সেখানে ছিল। হিয়া, আফরিন, রাফসান সবাই হাসাহাসিতে ব্যস্ত। হঠাৎ করিডোর দিয়ে আসতে থাকা রাকিবকে দেখে আশামণি বলে উঠল, আরে এই যে দেখ, আমাদের বিশ্ববিদ্যালয়ের গ্রাম্য রাজপুত্র এসেছে। হিয়া হাততালি দিয়ে হেসে বলল, না রাজপুত্র না, খ্যাতপুত্র। আফরিন মুখ চেপে ধরে বলল, আশা, আশা, তোর দেওয়ার নামটা একদম পারফেক্ট। রাকিবের জন্য খ্যাত আবুল ছাড়া আর কোনো নাম খাটে না। রাকিব কিছু না বলে পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু আশামণি থেমে থাকলো না। সে ঠোঁট বাঁকিয়ে বলল, তুমি কি শোনোনি? গ্রামের লোকজন কথা বলার আগে অনুমতি নেয়। আমাদের সামনে দিয়ে যাওয়ার আগে তো অন্তত একটা স্যালুট দেওয়া উচিত ছিল। সবাই হাসিতে ফেটে পড়ল। রাকিব এবারও কিছু বলল না, শুধু গভীর চোখে একবার আশার দিকে তাকালো, তারপর ধীর পায়ে সামনে এগিয়ে গেল। দুপুরে ক্যান্টিনে একদল ছাত্রী বসে আড্ডা দিচ্ছিল। রাকিবও একটা কোণের টেবিলে বসে নিজের নোট লিখছিল। হঠাৎ করে আশামণি তার দিকে এগিয়ে এলো। তার হাতে ছিল 1 কাপ কফি। এই রাকিব, তোমার কখনো ভালো কফি খাওয়া হয়?
শহরের মানুষের মতো কিছু চোখে দেখার সুযোগ তো পাও না, তাই না? রাকিব মুখ তুলে তাকালো, কিন্তু কিছু বলল না। আশামণি হেসে বলল, নাও, এটা তোমার জন্য, একটু উন্নত স্বাদ গ্রহণ করো। রাকিব চমকে উঠল, তবে পরক্ষণে বুঝতে পারল যে এটা কোনো দয়া নয়, বরং অপমানের নতুন কৌশল। সে চুপচাপ বসে রইল। আশা তখন আচমকা তার হাতে থাকা গরম কফিটা রাকিবের টেবিলে ঢেলে দিল। কাপড়ে গরম কফি দাগ পড়ল, নোটবুক ভিজে গেল। রাকিব দ্রুত উঠে দাঁড়ালো, কিন্তু আশার মুখে কোনো অনুশোচনা নেই, বরং সে মুখ টিপে হাসছে। ও দুঃখিত, তুমি তো গ্রাম থেকে এসেছো, তাই চমকে গেলে। একটু সাবধানে বসতে শিখলে তো এসব হতো না, তাই না? আশার বন্ধুরা আবারও হাসিতে ফেটে পড়ল। রাকিব কাপড়ের কফির দাগ পরিষ্কার করার চেষ্টা করলো, কিন্তু কিছু না বলে ক্যান্টিন থেকে বেরিয়ে গেল। দিন যত যাচ্ছিল আশামনির অত্যাচার ততই বাড়ছিল। সে সুযোগ পেলেই রাকিবকে ছোট করত। একদিন লাইব্রেরিতে রাকিব একটা গুরুত্বপূর্ণ বই পড়ছিল। হঠাৎ পাশ থেকে আশা বলল, এই রাকিব, বইটা আমার দরকার, আমাকে দিয়ে দাও। রাকিব শান্তভাবে বলল, আমি পড়ছি, একটু পড়ে নিয়েন। আশা চোখ বড় বড় করে বলল, কি, তুমি আমার কথা না শুনে নিজের ইচ্ছে মতো চলবে? মনে থাকে যেন, এটা তোমার গ্রাম নয়, এখানে আমার মতো মানুষরা রাজত্ব করে। তাড়াতাড়ি বই দাও বলছি। তারপর জোর করে রাকিবের হাত থেকে বইটা নিয়ে নিল। রাকিব অবাক হয়ে তাকিয়ে রইল। আশা হাসতে হাসতে বলল, এভাবে পড়াশোনা করে কি হবে রাকিব? টাকা ছাড়া কোনো কিছুর দাম নেই, এটা বুঝতে শেখো। রাকিব আবারও কিছু না বলে ফিরে গেল, কিন্তু তার ভেতরের ক্ষোভ বাড়তেই থাকলো। একদিন করিডোরে ক্লাসের আগে রাকিব দাঁড়িয়েছিল। আশার দল সেখানে উপস্থিত হয়ে নতুন একটা খেলা শুরু করলো। হিয়া হাসতে হাসতে বলল, আশা, একটা চ্যালেঞ্জ দে। আশা ঠোঁট বাঁকিয়ে বলল, আচ্ছা চলো দেখি, আমাদের খ্যাত আবুল যদি 500 টাকা দিতে পারে তাহলে ওকে আমাদের টেবিলে বসতে দেব। সবাই হেসে উঠল। আফরিন বলল, 500 টাকা? আরে, ওর কাছে যদি 5 টাকাও থাকে তাহলে আমি খুশি। রাকিব এবার আর সহ্য করতে পারল না। সে মুখ শক্ত করে বলল, অপমান করার নতুন নতুন উপায় বের করা কি তোমার নেশা? আশা চোখ বড় বড় করে তাকালো, তারপর বলল, ও, তুমি কি চিৎকার করার সাহস দেখাচ্ছ? দুঃখিত, তুমি তো নোংরা পোশাক পরো, নোংরা মানুষদের মতো ব্যবহার করা স্বাভাবিক। সবাই আবারও হাসলো, কিন্তু এবার রাকিব চুপ করে থাকলো না। সে ধীরে ধীরে বলল, অপমান যখন সহ্যের সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ বদলে যায়। আশা অবাক হয়ে গেল। রাকিব তার বই হাতে নিয়ে চলে গেল, কিন্তু তার চোখের ভাষা একেবারে বদলে গিয়েছিল। বিশ্ববিদ্যালয়ের প্রতিটা দিন যেন রাকিবের জন্য আরো কঠিন হয়ে উঠছিল। অপমান, তুচ্ছতাচ্ছিল্য, অহংকারের চাপ সবকিছু সহ্য করেও সে নীরবে নিজের পথে এগিয়ে চলছিল। সবার চোখে ছিল সে খ্যাত আবুল, কিন্তু নিজের ভিতরে শক্তিটা সে কাউকে বুঝতে দিচ্ছিল না। ক্লাসের করিডোরে দাঁড়িয়ে থাকা রাকিবের দিকে তাকিয়ে রাফসান হাসতে হাসতে বলল, দেখো তো আশার রাজত্ব আমাদের গ্রামের ছেলে কেমন বেঁচে আছে। আফরিনা যোগ দিল, একেবারে চুপচাপ, মনে হয় বেচারা বুঝেই গেছে শহরে থাকার যোগ্যতা ওর নেই। আশা একটু হেসে বলল, আসলে এদের মতো ছেলেরা ধৈর্যশীল হয়, কারণ ওদের অপমান সহ্য করার মানসিকতা জন্ম থেকেই থাকে। সবাই আবারও হাসিতে ফেটে পড়ল, কিন্তু রাকিব এসব শুনেও কিছু বলল না। মাথা নিচু করে নিজের কাজ করে যেতে থাকলো। তার মন বলছিল, আজ না হোক একদিন সময় বদলাবে, আর সেদিন আমিও দেখিয়ে দেব যে প্রতিশোধ কাকে বলে। অভ্যন্তরীণ শক্তি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনায় রাকিব বরাবরই মনোযোগী ছিল। ক্লাসে লেকচার দেওয়ার সময় শিক্ষকরা সবসময় লক্ষ্য করতেন রাকিব সবচেয়ে মনোযোগী ছাত্রদের একজন। একদিন ক্লাসে অধ্যাপক আনিস স্যার একটি জটিল ইকোনমিক্স সমস্যার সমাধান দিতে বললেন। সবাই একে অপরের দিকে তাকিয়ে থাকলো, কেউ উত্তর দিতে পারল না। হঠাৎ রাকিব হাত তুলল। স্যার বিস্মিত হয়ে বললেন, তুমি চেষ্টা করতে চাও রাকিব? রাকিব মাথা নাড়ল। স্যার তাকে বোর্ডে যেতে বললেন। রাকিব বোর্ডে গিয়ে কিছুক্ষণ লিখলো, তারপর বলল, স্যার, যদি এই সূত্রটা ব্যবহার করি তাহলে সমস্যার সমাধান সহজ হয়ে যাবে। স্যার কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর মুচকি হেসে বললেন, দুর্দান্ত, এইটা সবচেয়ে সহজ এবং কার্যকর সমাধান। ক্লাসের সবাই অবাক হয়ে গেল। আশার মুখটা একটু মলিন হয়ে গেল। এতদিন তারা রাকিবকে শুধু অপমানের পাত্র হিসেবেই দেখেছে, কিন্তু আজ তার প্রতিভার প্রকাশ ঘটেছে। শিক্ষকদের চোখে মেধাবী ছাত্র। অধ্যাপক আনিস স্যার ক্লাস শেষ হওয়ার পর রাকিবকে ডেকে বললেন,
তুমি বরাবরের মতন মনোযোগী, কিন্তু নিজেকে লুকিয়ে রাখো কেন? রাকিব শান্ত স্বরে বলল, স্যার, কিছু জিনিস নিজে নিজেই প্রমাণ করতে হয়। স্যার হেসে বললেন, তুমি ঠিক বলেছ। আমি দেখছি তুমি অন্য সবার থেকে আলাদা। মনে রেখো, জীবনে ধৈর্যশীল মানুষ একদিন বড় কিছু করতে পারে। আশা করি তুমিও সেটা পারবে। রাকিব একটু হাসলো। এটা হয়তো তার জীবনের প্রথম প্রশংসা ছিল যা সে কারো কাছ থেকে শুনল, কিন্তু সে জানতো তার লড়াই এখানেই শেষ নয়। তাকে আরও অনেক পথ পেরোতে হবে, আরও কঠিন সময় আসবে, কিন্তু সে স্থির ছিল। একদিন সবার সামনে প্রমাণ করবে সে শুধু খ্যাত আবুল নয়, সে হবে এমন একজন যাকে সবাই সম্মানের চোখে দেখবে। বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনের ব্যস্ততা, ক্লাসের চাপ আর ছাত্রদের নানা রকম প্রতিযোগিতার মধ্যে জীবন এগিয়ে চলছিল। রাকিবের দিনগুলো এভাবেই কষ্টে কাটছিল। রাকিব নিজের মতো করেই পড়াশোনা করে যাচ্ছিল, অপমান সহ্য করছিল আর ধৈর্য ধরে সামনে এগিয়ে যাবার প্রস্তুতি নিচ্ছিল। অন্যদিকে আশামনির অহংকার এখনো কমেনি, তবে কিছু একটা বদলাতে শুরু করেছে তার ভেতরে। সে নিজেও জানে না কেন, কিন্তু রাকিবের প্রতি তার দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে বদলাচ্ছে। সেদিন ছিল বিশ্ববিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা। সবাই পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত। করিডোরে দাঁড়িয়ে আসার বন্ধুরা নিজেদের মধ্যে আলোচনা করছিল। রাফসান বলল, দেখেছিস ওই খ্যাতটা আবার নোট নিয়ে বসে আছে, মনে হয় পরীক্ষায় ফার্স্ট হওয়ার প্ল্যান করছে। আফরিন হেসে বলল, আরে একদিন তোর মতো ছেলেরা এই খ্যাত আবুলের কাছ থেকে নোট চাইতে আসবে। আশপাশ দিয়ে যাওয়ার সময় রাকিবকে দেখল। সবার ব্যঙ্গ বিদ্রুপ শুনেও রাকিব কিছু বলল না, চুপচাপ পড়াশোনা চালিয়ে যাচ্ছিল। কোনো এক অজানা কারণে আজ আশার হাসি আসছিল না। রাকিবের এই চুপচাপ সহ্য করার ক্ষমতা, তার ধৈর্য, তার একাগ্রতা, এসব দেখে সে একটু অবাক হচ্ছিল। এমন একটা ছেলে যাকে সবাই অপমান করে, যার পাশে কেউ থাকে না, তবু সে নিজের লক্ষ্যে স্থির। মনে মনে ভাবল আশা, মানুষ এত ধৈর্যশীল কিভাবে হয়? কি অদ্ভুত ছেলেটা। সেদিন দুপুরে ক্যাম্পাসের ক্যান্টিনে রাকিব এক প্লেট ভাত নিয়ে বসে খাচ্ছিল। হঠাৎ তার বন্ধু মাসুম ছুটে এলো। মাসুমের চেহারায় অসহায়ত্ব ফুটে উঠছিল। রাকিব ভাই, আমার খাওয়ার টাকা নেই, আজ সকাল থেকে কিছু খাইনি। রাকিব তাকালো, তারপর কোনো দ্বিধা ছাড়াই নিজের খাবারের প্লেটটা মাসুমের দিকে এগিয়ে দিল। তুই খেয়ে নে, আমি ঠিক আছি। মাসুম প্রথমে নিতে চাইলো না, কিন্তু রাকিব জোর করে সে শেষমেশ খাবার খেতে শুরু করলো। এই পুরো ঘটনাটা পাশ থেকে দেখছিল আশা। তার হাতে একটা কফির কাপ ছিল, কিন্তু সে ভুলে গিয়েছিল কফিতে চুমুক দিতে। এই ছেলেটা এত কিছু সহ্য করেও কিভাবে এত ভালো থাকতে পারে বলতো? আশা বিস্ময়ে নিজেকে প্রশ্ন করলো। তার আশেপাশের বন্ধুদের কেউই এইভাবে অন্যের জন্য ভাবতো না। সবাই নিজেদের ভালো থাকার কথাই আগে চিন্তা করত, কিন্তু রাকিব নিজের ক্ষুধার কথা চিন্তা না করেই বন্ধুকে খাওয়ানোর জন্য নিজের খাবার দিয়ে দিল। আশা কিছু বলল না, কিন্তু ভিতরে ভিতরে একটা পরিবর্তন অনুভব করছিল। পরদিন লাইব্রেরির করিডোরে রাকিব কিছু বই খুঁজছিল। আশাও তখন ওখানে ছিল, কিন্তু সে লক্ষ্য করছিল এই ছেলেটার মধ্যে কিছু একটা আছে যা অন্যদের থেকে আলাদা। ক্লাসের সবাই যেখানে রাকিবকে নিয়ে মজা করত, সেখানে রাকিব এসব পাত্তা না দিয়ে নিজের পড়াশোনায় মনোযোগী ছিল। যেখানে অন্যরা নিজেদের সুবিধার কথা ভাবত, সেখানে রাকিব নিজের স্বার্থের কথা না ভেবে অন্যদের সাহায্য করত। এতদিন ধরে সে রাকিবকে নিয়ে যত অবহেলা, যত অপমান করেছে, এখন কেন যেন সেগুলো মনে পড়ছে। আমি কি ভুল করছিলাম? এই প্রথমবারের মতো আশামণি মনে মনে নিজের প্রশ্নের উত্তর খুঁজতে লাগলো। বিশ্ববিদ্যালয়ের ব্যস্ত দিনগুলো একের পর এক কেটে যাচ্ছিল। পরীক্ষার চাপ, ক্লাস, বন্ধুদের আড্ডা, সব কিছু চলছিল স্বাভাবিকভাবে, কিন্তু আসার জন্য দিনগুলো আর আগের মতো ছিল না। তার মনের ভেতরে যেন একটা অদ্ভুত পরিবর্তন ঘটতে শুরু করেছে। সে নিজেও বুঝতে পারছিল না, কিন্তু রাকিবের প্রতি তার দৃষ্টিভঙ্গি বদলে গেছে। সেদিন বিকেলে ক্যাম্পাসের বাগানে বসেছিল আশা আর তার বন্ধুরা, রাফসান, আফরিন, মাহি এবং সুমি। সবাই নিজেদের গল্পে ব্যস্ত ছিল, কিন্তু আশার মন পড়েছিল অন্য কোথাও। আফরিন হাসতে হাসতে বলল, আশা, তোর কি হয়েছে রে? আজকাল তো দেখছি পড়াশোনাও মন নেই, আড্ডাও নেই, নাকি তোর মনে প্রেম টেম ঢুকে গেছে? রাফসান কৌতুকের সুরে বলল, নিশ্চয়ই আমাদের কোনো সুদর্শন ব্যাচমেটকে পছন্দ হয়ে গেছে, তাই না? আশা দ্রুত নিজেকে সামলে নিল। কি বলছিস এসব? এমন কিছু হয়নি। কিন্তু তার বন্ধুদের সন্দেহ আরো বেড়ে গেল। সুমি বলল, আরে বল না, কে সেই ভাগ্যবান? আমাদের তো জানার অধিকার আছে, তাই না?
আশা জোর করে হাসলো, কিন্তু সে জানতো তার মন সত্যিই বদলে যাচ্ছে। তার ভেতরের অনুভূতি তাকে কষ্ট দিচ্ছিল। সে কি সত্যিই রাকিবের প্রতি দুর্বল হয়ে পড়েছে? এটা কি সত্যি সম্ভব? একজন ছেলের প্রতি যাকে সে এতদিন ধরে অপমান করেছে, অবহেলা করেছে, তাকেই কি আজ ভালো লাগতে শুরু করেছে? পরদিন লাইব্রেরিতে গিয়ে বই খুঁজছিল আশা। হঠাৎ করিডোরে রাকিবের সঙ্গে দেখা হয়ে গেল। রাকিব তখন একটা পুরনো বই হাতে নিয়ে গভীর মনোযোগ দিয়ে পড়ছিল। আশার মনে হলো সে ইচ্ছা করেই রাকিবের দিকে বেশি করে তাকাচ্ছে। তার মনে পড়ে গেল সেই দিনটার কথা, যখন রাকিব নিজের খাবার বন্ধুকে দিয়ে দিয়েছিল। সেই ধৈর্যের মুহূর্তগুলো যখন সে কারো অপমানের জবাব না দিয়ে কেবল নিজের লক্ষ্য ঠিক রেখে এগিয়ে গেছে। হঠাৎ রাকিব চোখ তুলে তাকালো। তাদের দৃষ্টির মিল হলো কয়েক সেকেন্ডের জন্য। আশা দ্রুত চোখ সরিয়ে নিল। তার বুকের ভেতরটা ধক করে উঠল। কয়েকদিন পর ক্লাসের পর ক্যাম্পাসের ক্যান্টিনে বসেছিল সবাই। আজকের আলোচনার বিষয় ছিল ভালোবাসার সম্পর্ক। রাফসান বলল, আরে তুই জানিস নাফিস তার এক ক্লাসমেটকে পছন্দ করে, কিন্তু সাহস করে বলতে পারছে না। আফরিন হেসে বলল, আরে এটাই তো ভালোবাসা, মনের কথা মুখে বলা সহজ না। সুমি মজার ছলে বলল, তবে আমার মনে হয় আমাদের দলের কেউ কেউ প্রেমে পড়ে গেছে। আশা বুঝতে পারছিল ইঙ্গিতটা তার দিকেই। রাফসান বলল, আচ্ছা, যদি তুই কোনো একদিন সত্যি ভালোবেসে ফেলিস তাহলে কাকে ভালোবাসবি? আশা একটু রেগে বলল, তোদের কি আর কোনো কাজ নেই সব সময় এসব নিয়ে পড়ে থাকা? কিন্তু সবাই হেসে উঠল। মাহি বলল, আচ্ছা, তোর কি রাকিবকে ভালো লাগতে শুরু করেছে নাকি? সবার হাসি থেমে গেল। আশার চেহারা সঙ্গে সঙ্গে গম্ভীর হয়ে গেল। তোরা পাগল নাকি? ওই খেদাবুলের সাথে আমার নাম জুড়িস না, ওকে? কিন্তু সে নিজেও জানতো সে মিথ্যে বলছে। তার ভেতরে আজকাল একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই অনুভূতি কি ভালোবাসা নাকি শুধুই কৃতজ্ঞতা? যদি ভালোবাসা হয় তাহলে সে কি এটা মেনে নিতে পারবে? পরের দিন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আজ একটা অন্যরকম আমেজ। হালকা বাতাস বইছে, আকাশটা মেঘলা, কিন্তু গুমোট ভাব নেই। তবে আশার মন যেন আরও বেশি অস্থির। গত কয়েকদিন ধরে সে লক্ষ্য করছে রাকিবের প্রতি তার মনোভাব বদলে যাচ্ছে, কিন্তু সে কি সেটা প্রকাশ করতে পারবে? সকালবেলা ক্লাস শুরু করার আগে ক্যান্টিনে গিয়ে বসেছিল আশা। সুমি, মাহি, রাফসান সবাই ছিল সেখানে, কিন্তু আজ আশার চোখ অন্য কাউকে খুঁজতে ব্যস্ত। রাকিব দরজা দিয়ে ঢুকতেই আশার চোখ সেখানে আটকে গেল। ছেলেটা সবসময় একা থাকে, কারোর সঙ্গে তেমন মেশে না, হয় ক্লাস করে নয়তো লাইব্রেরিতে সময় কাটায়। আশা মনে মনে বলল, আমাকে ওর সঙ্গে কথা বলতে হবে, বন্ধুত্ব করার চেষ্টা করতে হবে। সুমি বলল, আশা, আচ্ছা তোর মন খারাপ নাকি? চুপচাপ বসে আছিস কেন? আশা হেসে বলল, না রে, কিছু না। এরপর সে উঠে গেল রাকিবের দিকে। রাকিব ক্যান্টিনের এক কোণে বসে একটা পুরনো বই পড়ছিল। আশা সামনে গিয়ে দাঁড়ালো। এই রাকিব, কেমন আছো? রাকিব অবাক হয়ে তাকালো। এতদিন ধরে যে মেয়ে তাকে অপমান করেছে, অবজ্ঞা করেছে, সে হঠাৎ করে এমনভাবে কথা বলছে কেন? রাকিব শান্ত স্বরের উত্তর দিল, ভালো, তুমি? আশা একটু ইতস্তত করলো, তারপর বলল, একসঙ্গে বসতে পারি? রাকিব কিছু না বলে একটু সরে বসলো। আশা হাসি মুখে বসলো, কিন্তু বুঝতে পারছিল রাকিবের মধ্যে এখনো সেই পুরনো সন্দেহটা আছে। আশা বলল, আমি বুঝতে পারছি তুমি হয়তো ভাবছো আমি কেন হঠাৎ করে এমন আচরণ করছি, তাই না? রাকিব বইয়ের পাতা উল্টে বলল, একটু তো মনে হচ্ছেই, কারণ এতদিন তুমি আমাকে শুধু অপমানই করেছো। আশা একটু লজ্জিত হলো। আমি স্বীকার করছি, আমার আগে ভুল ছিল, আমি তোমাকে খুব অপমান করেছি, কিন্তু এখন বুঝতে পেরেছি তুমি সত্যি অনেক ভালো মানুষ, তাই চাই আমরা বন্ধু হই। রাকিব একটু হেসে বলল, তোমার বন্ধুত্বের প্রস্তাব পাওয়া সত্যিই একটা নতুন অভিজ্ঞতা। আশা তার চোখে চোখ রেখে বলল, তুমি কি আমাকে বিশ্বাস করবে? রাকিব সামান্য হাসল। বিশ্বাস কেবল কথায় আসে না, কাজে প্রমাণ করতে হয়। আশা চ্যালেঞ্জের মতো বলল, ঠিক আছে, আমি প্রমাণ করব। এর পরের দিনগুলোতে আশা সত্যিই চেষ্টা শুরু করলো। ক্লাসে রাকিবের পাশে বসার চেষ্টা করতো, ক্যান্টিনে গেলে তার জন্য অতিরিক্ত খাবার আনতো, এমনকি লাইব্রেরিতে তাকে সাহায্য করার অজুহাত খুঁজতো।
কিন্তু রাকিব সহজে বদলানোর লোক না। সে খুব স্বাভাবিকভাবেই নিজের মতো থাকতো, বেশি কথা বলতো না, দূরত্ব বজায় রাখতো। একদিন লাইব্রেরিতে রাকিব নোট লিখছিল, হঠাৎ আশা পাশে এসে বসলো। তুমি সবসময় তো চুপচাপ থাকো কেন? রাকিব একটু হেসে বলল। অতিরিক্ত কথা বলার চেয়ে কাজ করা ভালো, তাই না? আশা বিরক্ত হয়ে বলল, আরে একটু স্বাভাবিক হও, আমি তো তোমার বন্ধু হতে চাই। রাকিব চোখ তুলে তাকালো। আশা, তুমি সত্যি এটা চাও নাকি এটা শুধু তোমার কিছুদিনের শখ? আশা সত্যি আজ আহত হলো। সে আসলেই তো বন্ধুত্ব করতে চাইছে, মজা করার জন্য নয়। আমি সত্যি চাই রাকিব। রাকিব দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখো আশা, আমি এত সহজে না যাকে তাকে বিশ্বাস করব। আমি অনেক কিছু সহ্য করেছি, অনেক কষ্ট পেয়েছি। তোমার হঠাৎ এই পরিবর্তন আমি সহজে মেনে নিতে পারছি না। আশা গভীরভাবে রাকিবের দিকে তাকালো। তার মনে হলো রাকিব হয়তো ভুল বলছে না, কিন্তু সে ঠিক করলো হাল ছাড়বে না। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিকেলের সময়টা আজ একটু অন্যরকম। ক্লাস শেষ হয়ে গেছে, ক্যাম্পাস ফাঁকা হয়ে আসছে ধীরে ধীরে। হালকা বাতাস বইছে, গোধূলির আলোয় চারপাশের গাছগুলো যেন রং বদলাচ্ছে। কিন্তু আশার মন আজ অদ্ভুত রকমের উত্তেজিত। সে রাকিবের সাথে বন্ধুত্ব করতে চেয়েছিল, কিন্তু ব্যর্থ হলো। আজ সে একটা বড় সিদ্ধান্ত নিয়েছে। আজ সে রাকিবকে বলবে সে ওকে ভালোবাসে, কারণ আশা সত্যিই রাকিবের প্রতি দুর্বল হয়ে পড়েছে। গত কয়েক সপ্তাহ ধরে আশা বুঝতে পারছে সে আর নিজেকে আটকাতে পারছে না। প্রথমে শুধু কৌতূহল ছিল, তারপর বন্ধুত্বের চেষ্টা, আর এখন সে পুরোপুরি অনুভব করছে তার হৃদয় রাকিবের জন্য ব্যাকুল হয়ে উঠেছে। কিন্তু সমস্যা একটাই, রাকিব সে যেন একটা পাথরের মতো, কারো কথা সহজে প্রভাবিত হয় না, কারো ভালো মন্দে তার বিশেষ আগ্রহ নেই। আর আশাকে তো সে এখনো আগের সেই অহংকারী মেয়ে বলেই মনে করে। কিন্তু আজ আশা ঠিক করেছে আর লুকিয়ে রাখা নয়। আশা রাকিবকে খুঁজে বের করলো লাইব্রেরির পাশে নির্জন চত্বরে। রাকিব একা বসে একটা বই পড়ছিল। গাঢ় নীল শার্ট পরা, কপালে কয়েকটা চুল পড়ে আছে, একদম শান্ত নির্লিপ্ত মুখ। আশা গিয়ে সামনে দাঁড়ালো। রাকিব, কথা আছে তোমার সাথে। রাকিব চোখ তুলে তাকালো, একটু বিরক্তিও ঝরে পড়ল চোখে। বলো। আমি তোমাকে ভালোবাসি রাকিব। রাকিবের চোখে কোনো পরিবর্তন এলো না, সে যেন শুনলই না। সে আবার বইয়ের দিকে মন দিল। আশা হতভম্ব হয়ে গেল। তুমি কিছু বলছো না কেন? রাকিব পাতা উল্টাতে উল্টাতে বলল, আমি কি বলবো? আশা একদম অপ্রস্তুত হয়ে গেল। এত সহজে সে প্রত্যাখ্যান আশা করেনি। রাকিব, আমি মজা করিনি, আমি সত্যি বলছি, আমি তোমাকে ভালোবাসি। রাকিব বই বন্ধ করলো, চোখ তুলে তাকালো। আশা, এটা কি তোমার নতুন কোনো খেলা? আশার হৃদয় কেঁপে উঠল। খেলা? তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না? আমি সত্যি বলছি। রাকিব গভীরভাবে তাকিয়ে বলল, তুমি কি সত্যি বুঝতে পারছো তুমি কি বলছো? যে মেয়ে আমাকে দিনের পর দিন অপমান করেছে, আমার নাম বিকৃত করে ডেকেছে, আচ্ছা হঠাৎ করে ভালোবাসি বলছে। আমি কি এতটাই বোকা? আশা হতাশ কণ্ঠে বলল, আমি বদলে গেছি রাকিব, আমি সত্যি বদলে গেছি। রাকিব ম্লান হেসে বলল, তুমি হয়তো বদলেছ, কিন্তু আমি বদলাইনি। আমি এখনো সেই আগের রাকিব, যে তোমার অপমান, তোমার ব্যঙ্গ সব মনে রেখেছে। আমি এই কথাগুলো বিশ্বাস করতে পারছি না আশা। আশার চোখে পানি এসে গেল। তুমি আমাকে এতটুকু বিশ্বাস করো না? রাকিব শান্ত স্বরে বলল, বিশ্বাস এমন কিছু নয় যা একদিনে হয়। তোমার এই কথাগুলো এখন আমার কাছে শুধুই একটা নতুন খেলা মনে হচ্ছে। আশা কষ্ট চেপে বলল, তাহলে তুমি আমাকে কখনোই ভালোবাসতে পারবে না। রাকিব এক মুহূর্ত চুপ করে রইল, তারপর বলল, ভালোবাসা কেবল কথায় হয় না, সেটা অনুভব করতে হয়। আমার এখনো সেই অনুভূতি আসেনি। আশার চোখে অসহায়ত্বের ছায়া ফেলল। তার মনে হলো সে একদম শূন্য হয়ে গেছে, কিন্তু সে হাল ছাড়বে না। একদিন সে প্রমাণ করবে যে তার ভালোবাসা সত্যি। ঢাকার অভিজাত ক্যাম্পাসের আকাশে সন্ধ্যার আলো মাখানো রঙের খেলা চলছে। ঝিরঝিরে বাতাস বয়ে যাচ্ছে ক্যাম্পাসের গাছের পাতার ফাঁক দিয়ে। কিন্তু এই নির্মল পরিবেশের সাথে একদমই মেলে না আশামনির ভেতরের অস্থিরতা। সে একা নয়, পাশে বসে আছে তার ঘনিষ্ঠ বান্ধবী অনন্যা, রূপা এবং হিয়া। তবে আজ কেউই কথা বলছে না, কারণ সবাই জানে আজ আশা অন্যরকম। তাকে এতদিন যারা অহংকারী, আত্মকেন্দ্রিক, অন্যকে অবজ্ঞা করা মেয়েটা হিসেবে দেখেছে, তারা যদি এখন তাকে দেখতো তবে নিশ্চয়ই বিশ্বাস করতে পারতো না। আজ আশামনির চোখে অপমানের যন্ত্রণা, কয়েক ঘন্টা আগের ঘটনা এখনো তার মাথার ভেতর বারবার বাজছে।
সে রাকিবের সামনে দাঁড়িয়েছিল, বুকের ভেতর কেমন যেন এক অজানা অনুভূতি নিয়ে সাহস জোগাড় করেছিল। কিন্তু রাকিবের প্রতিক্রিয়া তাকে হতভম্ব করে দিয়েছে। সে কি সত্যি ভেবেছে আশা কোনো খেলা খেলছে? তার চোখের মধ্যে কোনো বিস্ময় ছিল না, ছিল না কোনো অনুভূতি, যেন কেউ কিছু বলছেই না। এতদিন ধরে যারা আশার একটু মনোযোগ পাওয়ার জন্য মরিয়া ছিল, যারা তার এক চিলতে হাসির জন্য ঘুরঘুর করতো, সেই মেয়েটাকে এতটা উপেক্ষা করার সাহস কিভাবে হলো একটা সাধারণ ছেলের? এই প্রশ্নই তাকে পুড়িয়ে দিচ্ছে। ভাবনার মাঝে অনন্যার কণ্ঠে উদ্বেগ। আশা, তুই এত চুপচাপ কেন? কি হয়েছে তোর? রূপা একটু মুচকি হেসে বলল, আমাদের রানী তো আজ কোনো কথা বলছে না, নিশ্চয়ই আজকের দিনটা ওর জীবনের সবচেয়ে খারাপ দিন। হিয়া আশার দিকে তাকালো, তারপর বলল, আচ্ছা সত্যি বল, তুই কি সত্যি ওকে পছন্দ করিস? আশা ধীরে ধীরে মুখ তুলল। তার চোখ লাল হয়ে গেছে, ঠোঁট শক্তভাবে চেপে ধরেছে, যেন কিছুতে নিজের দুর্বলতা প্রকাশ করবে না। কিন্তু সবাই জানে আশার রাগে কাঁপছে। ও এত সাহস পেল কোথা থেকে? একটা ধীর কিন্তু দৃঢ় কণ্ঠ বের হলো আশার মুখ থেকে। অনন্যা একটু অবাক হয়ে বলল, মানে? একটা সাধারণ ছেলে যাকে সবাই কটাক্ষ করে, যার একটা ভালো জামা পরার সামর্থ্য নেই, যে টিউশনি করে নিজের খরচ চালায়, সে কিভাবে আমাকে ফিরিয়ে দিল? আশা প্রায় ফোঁস করে উঠল। রূপা হাসলো, ওর কাছে তোর মূল্য নেই, এটা বুঝতে পারছিস না? এই কথা শুনেই আশার রাগ যেন দ্বিগুণ হয়ে গেল। ওর সাহস কিভাবে হলো আমার ভালোবাসাকে অবজ্ঞা করার? আমি কি কম সুন্দরী, কম ক্ষমতাশীল? হিয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, সমস্যা এখানে আশা, তুই সব কিছু ক্ষমতার সৌন্দর্যের চোখে দেখিস, কিন্তু ও আলাদা, ওর কাছে এগুলোর কোনো মূল্য নেই। আশা ধীরে ধীরে উঠে দাঁড়ালো, তার চোখে এক ধরনের জেদ স্পষ্ট হয়ে উঠছে। ওর কাছে আমার ভালোবাসার মূল্য নেই, ঠিক আছে, তবে আমি এমন কিছু করব যাতে ও বাধ্য হয় আমার কাছে আসতে। রূপা অবাক হয়ে বলল, মানে কি করবি? আমি ওকে আমার কাছে টানবো, জোর করে নয়, ছল চাতুরি নয়, আমি এমনভাবে করব যাতে ও নিজেই ধরা পড়ে। অনন্যা বলল, তুই কি সত্যি ওকে ভালোবাসিস, নাকি এটা শুধু তোর অহংকার? আশা কিছুক্ষণ চুপ করে রইল। হয়তো ভালোবাসা, হয়তো অহংকার। সে জীবনে যা চেয়েছে সব পেয়েছে। আশা এমন একটি মেয়ে, সে যে জিনিসের উপর তার নজর পড়ে যায় সেটা সে নিজের করেই ছাড়ে। জীবনে প্রথমবার সে কোনো জিনিস চেয়েও পায়নি, আর এটাই তার জীবনের সবচেয়ে বড় পরাজয়। কিন্তু এই পরাজয় সে কখনো মেনে নেবে না। কিছুদিন পর ঢাকার এই অভিজাত ইউনিভার্সিটির ক্যাম্পাসে প্রতিদিন কত শত গল্প তৈরি হয়, কত সম্পর্ক গড়ে ওঠে, আবার কত সম্পর্ক ভেঙেও যায়। কিন্তু রাকিব ও আশার গল্পটা যেন একটু বেশি অন্যরকম। এখানে ভালোবাসার চেয়ে বেশি লড়াই চলছে, অনুভূতির চেয়ে বেশি সংঘর্ষ। আজকের দিনটা অন্য কোনো দিনের মতোই। ক্যাম্পাসের বড় মাঠে অনেকেই বসে আছে, কেউ গল্প করছে, কেউ পড়ছে, কেউ আবার মজা করছে। তবে আশার চোখ শুধু একজনকেই খুঁজছে, রাকিব। রাকিব ঠিক আগের মতোই ক্লাসে সবচেয়ে মনোযোগী ছাত্র, লাইব্রেরিতে সবচেয়ে বেশি সময় কাটানো মানুষ। তার জীবন যেন একটা রুটিনে বাঁধা, ক্লাস, টিউশনি, পড়াশোনা। এই নিয়মের বাইরে সে আর কিছুই ভাবতে চায় না। কিন্তু সমস্যা একটাই, আশামণি এখন প্রায় প্রতিদিন তার সামনে এসে দাঁড়ায়, তার সাথে কথা বলার চেষ্টা করে। আশা একদিন লাইব্রেরিতে গিয়ে বলল, রাকিব শোনো না, তুমি কি সারাদিন শুধু পড়াশোনাই করবে? রাকিব বইয়ের পাতা উল্টা বলল, আমার আর কিছু করার নেই। আশা বিরক্ত স্বরে বলল, আচ্ছা এত পরে তুমি কি করতে চাও? রাকিব বই বন্ধ করলো না, চোখ তুলেও তাকালো না। আমি কিছু করতে চাই না, আমি শুধু আমার কাজটা করে যাচ্ছি। আশা ঠোঁট কামড়ে রাগ সামলালো। এত অবহেলা সে জীবনে কখনো পায়নি। দিন যায়, সপ্তাহ যায়, কিন্তু রাকিবের মনোযোগ এক বিন্দুও নড়ে না। সে একরকম নির্বিকারভাবেই তার পড়াশোনায় ডুবে থাকে। অবশেষে একদিন আশা সিদ্ধান্ত নিল সে এভাবে হেরে যাবে না, কিছু একটা করতেই হবে রাকিবের মন জয় করতে হলে। সেই দিনটা ছিল ক্যাম্পাসের ব্যস্ততম দিনগুলোর একটি। ক্লাস শেষ হবার পর সবাই মাঠের দিকে যাচ্ছিল। ঠিক তখনই আশার মাথায় একটা চিন্তা এলো। সে হঠাৎ করেই রাকিবের সামনে গিয়ে দাঁড়ালো। আশেপাশে অনেক শিক্ষার্থী, অনেক পরিচিত মুখ। আশা হঠাৎ চিৎকার করে উঠল, যেন নাটকের মঞ্চে দাঁড়িয়ে আছে। শোনো সবাই বিস্মিত হয়ে তাকালো তার দিকে। রাকিবও এবার অবাক হয়ে তাকালো, কিন্তু তার চোখে কোনো অনুভূতি নেই। আশা এক ধাপ এগিয়ে এসে বলল, তোমরা জানো এই ছেলেটা কেমন? ও ভাবে ও মহান, কারণ ও শুধু পড়াশোনা করে। ও ভাবে ও সবার চেয়ে ভালো,
কিন্তু বাস্তবেও একটা পাথর, যার কোনো অনুভূতিই নেই। সবাই চুপচাপ দেখছে। আমি আশামণি, আমি ওকে আমার ভালোবাসার কথা বলেছিলাম, আর ও আমাকে উপেক্ষা করেছে। এত সাহস ওর কোথা থেকে এলো? আশার চোখ জ্বলে উঠল। আজ আমি এখানে দাঁড়িয়ে বলছি, রাকিব, তুমি আমাকে ফিরিয়ে দিলে কেন? আমার মাঝে কি এমন কমতি আছে যার জন্য তুমি আমাকে অপমান করতে পারছো না? রাকিব খুব শান্ত স্বরে বলল, তোমার এই প্রশ্নের কোনো মানে নেই। তুমি যদি মনে করো আমি তোমাকে ফিরিয়ে দিয়েছি, তবে সেটাই সত্য। কিন্তু আমি তোমার কাছে কিছুই চাইনি, আর চাইও না। আশার মুখ ফ্যাকাশে হয়ে গেল। এত মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু রাকিবের কণ্ঠে একটুও দ্বিধা নেই। তার গলা ভারী হয়ে এলো। সে কিছু একটা বলতে গিয়ে থেমে গেল। রাকিব মাথা নত করলো, তারপর ধীরে ধীরে চলে গেল, যেন কিছুই হয়নি। আশার চোখে জল জমে গেল। তার সমস্ত চেষ্টা ব্যর্থ হলো। ঢাকার নামকরা এই ইউনিভার্সিটির করিডোর দিয়ে ধীরে ধীরে হাঁটছে রাকিব। তার চোখে এক অদ্ভুত শান্তি, অথচ তার ভিতরটা আজ এক নতুন মোড় নিতে যাচ্ছে। লাইব্রেরির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কিছু শিক্ষার্থী থাকিয়ে তাকে ফিসফিস করছে। শুনেছিস রাকিব নাকি আমেরিকা যাচ্ছে? সত্যি? ও স্কলারশিপ পেয়েছে? ইউনিভার্সিটির মধ্যেও সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল। অবাক হওয়ার কিছু নেই। রাকিব কয়েকদিন আগে একটা ইমেল পেয়েছিল, তাতে লেখা ছিল, কংগ্রাচুলেশন, ইউর হ্যাভ বিন এডুকেশন এ ফুল স্কলারশিপ ফর হায়ার স্টাডিজ ইন দ্য ইউএস। সে প্রথমে বিশ্বাস করতে পারেনি। এতদিনের পরিশ্রম, এত রাজ্যকে পড়াশোনা করা, এত কিছুর ফল সে পেয়েছে। সে এখন চাইলে তার জীবন নতুনভাবে শুরু করতে পারে, কিন্তু সিদ্ধান্ত নেওয়া এত সহজ নয়। এই শহর, এই ক্যাম্পাসে, এই জীবন তাকে অনেক কিছু শিখিয়েছে। তার কষ্ট, তার সংগ্রাম, তার লড়াই, সব কিছু এই জায়গার সঙ্গে জড়িত। কিন্তু সে জানে এখানে থাকলে সে কোথাও পৌঁছাতে পারবে না। তার স্বপ্ন বড়, তার লক্ষ্য অনেক উঁচুতে। অন্যদিকে এই খবর শুনে একদম ভেঙে পড়েছে আশামণি। সে কিছুতে বুঝতে পারছে না কিভাবে রাকিব এভাবে চলে যেতে পারে। রোজ সে ভাবত, হয়তো একদিন রাকিব তার দিকে তাকাবে, হয়তো একদিন সে তার ভালোবাসার কথা মেনে নেবে। কিন্তু রাকিব তো কোনো সুযোগই দিল না। এখন তো সে পুরো দেশ ছেড়ে চলে যাচ্ছে। বন্ধুরা যখন এই খবর জানলো, সে কিছুক্ষণ চুপচাপ ছিল, তারপর বলল, ভালো, যাওয়া উচিত ওর। আমি কিছু মনে করি না। কিন্তু তার কণ্ঠে কেমন যেন এক শূন্যতা ছিল, যেন ভিতরে ভিতরে কিছু একটা ফেটে যাচ্ছে। রাকিবের ফ্লাইটের আগের দিন ক্যাম্পাসের এক কোণে দাঁড়িয়েছিল সে। রাকিব ধীরে ধীরে হেঁটে আসছিল। আশা সামনে গিয়ে দাঁড়ালো। তুমি সত্যি চলে যাচ্ছ? রাকিব শান্ত কণ্ঠে বলল, হ্যাঁ, যেতে হবে। আশার চোখে জল চলে এলো, কিন্তু সে চেপে রাখলো। তুমি জানো তুমি আমাকে কতটা কষ্ট দিয়েছো? রাকিব কিছু বলল না। কিছুক্ষণ নীরবতা থাকার পর আশা ধীরে ধীরে পেছনে সরে গেল। ভালো থেকো রাকিব। রাকিব মাথা নত করলো, তারপর ধীরে ধীরে চলে গেল। আশা তাকিয়ে রইল। সে জানে এটা শুধু দূরত্ব নয়, এটা একরকম পরাজয়। তবে সে মনে মনে ভাবে, রাকিব, আমিও চাই তুমি তোমার সব কিছু বদলে ফেলো। আমি এটাও চাই তুমি নিজেকে গড়ে তোলো। আমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে, তাহলে তুমি একদিন ফিরে আসবে, আর সেই দিন আমি তোমাকে আপন করে নিব। তোমার জন্য আমার ভালোবাসা চিরজীবন থেকে যাবে। আমি অপেক্ষায় আছি, সারাটা জীবন আমি অপেক্ষা করে যাব তোমার জন্য। ঢাকা বিমানবন্দরের বিশাল টার্মিনালে দাঁড়িয়ে আছে রাকিব। হাতে ছোট একটা ব্যাগ, চোখের স্বপ্ন আর মনে এক অদ্ভুত অস্থিরতা। এটাই তার প্রথম বিদেশ যাত্রা, এক নতুন জীবনের শুরু। আমেরিকার ইউনিভার্সিটিতে স্কুল স্কলারশিপ পাওয়া মানে তার জন্য শুধু উচ্চশিক্ষার সুযোগ নয়, বরং নতুন করে বেঁচে থাকার লড়াই। বিমানের জানালার পাশে বসে শহরটাকে শেষবারের মতো দেখছিল সে। একসময় পেছনে ফেলে আসা কষ্টের দিনগুলোর কথা মনে পড়ল। বাবার অবহেলা, সৎমায়ের অত্যাচার, পরিবারের সম্পদ থেকে বঞ্চিত হওয়া, আশার অপমান, সব কিছু যেন সিনেমার মতো সামনে ভেসে উঠল। আমি একদিন প্রমাণ করব যে আমি অযোগ্য নই, নিজের মনে প্রতিজ্ঞা করল সে। নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে নামার পর রাকিব বুঝতে পারল এক অচেনা জগতে এসেছে সে। বিশাল শহর, দ্রুতগামী মানুষ, ভাষার ব্যবধান, সব কিছু যেন তাকে নতুন করে চ্যালেঞ্জ জানাচ্ছে। কিন্তু সে জানতো এখানে টিকে থাকতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। স্কলারশিপ থাকলেও ব্যক্তিগত খরচ চালানোর জন্য কাজ করা দরকার ছিল। সে এক রেস্টুরেন্টে ওয়েটারের চাকরি নিল। দিনের বেলা ক্লাস, রাতের বেলা কাজ, এভাবে চলতে লাগলো তার জীবন। ক্লাসে ধীরে ধীরে পরিচিত হতে লাগলো সে। সবচেয়ে ভালো বন্ধুত্ব হলো ডেভিড রবার্টসন নামে এক ছেলের সঙ্গে। ডেভিড ছিল এক বিশাল ব্যবসায়ী পরিবারের সন্তান।
তার বাবা জন রবার্টসন আমেরিকার অন্যতম বড় এক কোম্পানির মালিক। প্রথম দিকে ডেভিড ভাবত রাকিব খুবই সাধারণ একজন স্টুডেন্ট, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারল রাকিব শুধু মেধাবী নয়, বরং অসম্ভব পরিশ্রমী ও স্বপ্নবাজ। একদিন ক্যাম্পাসের লাউঞ্জে বসে ডেভিড বলল, তুমি শুধু স্টাডি নট বিজনেস। ইউ থিঙ্ক বিজনেস। তুমি ভেরি ভেরি স্পেশাল। ইউ হ্যাভ পাওয়ার। ডু সামথিং বিগ। হেসে বলল, আমার কাছে টাকা নেই, ব্যবসা করব কিভাবে? ডেভিড চুপ করে কিছুক্ষণ ভেবেছিল, তারপর বলল, মানি ইজ প্রবলেম না। মানি কাম মানি গো। বাট আসল কথা, ইউ প্ল্যান কি? ইউ ওয়ান্ট ডু হোয়াট? রাকিব তখনও নিশ্চিত ছিল না, কিন্তু তার মাথায় নানা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। ডেভিড একদিন রাকিবকে তার বাবার সঙ্গে পরিচয় করিয়ে দিল। জন রবার্টসন ছিলেন একজন বিচক্ষণ ব্যবসায়ী, যিনি নতুন প্রতিভাবানদের সাহায্য করতে ভালোবাসতেন। ডিনারের টেবিলে বসে জন রবার্টসন বললেন, ডেভিড, এই ছেলে ভেরি হার্ড ওয়ার্ক। হ্যাঁ। ডেভিড তাড়াতাড়ি বলল, ইয়েস, ফার্দার। হি অল টাইম ওয়ার্কস, অল টাইম স্টাডিজ। হি নেভার গো পার্টি, নেভার এনিথিং, বাট হি ওয়ান্ট ডু বিজনেস। জন রাকিবের দিকে তাকিয়ে বললেন, ওকে, ইউ টেল মি, তুমি বিজনেস করতে চাও? তোমার হোয়াট ড্রিম? রাকিব মাথা নিচু করে ধীরে ধীরে বলল, আমি একটা ছোট বিজনেস শুরু করতে চাই। আমার নিজের কিছু থাকুক, স্বাধীনভাবে কাজ করতে চাই স্যার। জন হালকা হাসলেন, তারপর মাথা নাড়িয়ে বললেন, ওকে, আই লাইক ইট। বাট তুমি বিজনেস করতে চাও মানে মানি লাগে। ইয়েস, তুমি মানি কোথায় পাবে? রাকিব দ্বিধা নিয়ে বলল, সত্যি বলতে আমার কাছে কোনো মূলধন নেই। আমি স্কলারশিপ পেয়েছি, এখানে রেস্টুরেন্টে কাজ করি, নিজের খরচে নিজে চলি, কিন্তু বিজনেসের জন্য কিছু টাকা দরকার। জন একটু ভেবে নিয়ে বললেন, ওকে, লিসেন, আই হেল্প ইউ, বাট ওয়ান কন্ডিশন। তুমি যদি লস করো, ইউ ডোন্ট গিভ আপ। হারলে ভয়ের কিছু নেই, কিন্তু ইউ ট্রাই। ওকে? রাকিব শক্ত গলায় বলল, আমি হাল ছাড়া ছেলে না স্যার। ডেভিড পাশে থেকে হেসে বলল, ও মাই গড, ফাদার, হি ভেরি সিরিয়াস। I always times say, Rakib, let's go movie, let's go party. But he say, no, I have to study, I have to work. Oh my God, he never rest. জন এবার হেসে বললেন, গুড, আই লাইক দিস। ওকে, আই ট্রাস্ট ইউ রাকিব। তুমি এই চান্স, ইউ টেক ইট, মেক সামথিং বিগ, ডোন্ট disappoint me, ওকে? রাকিব মাথা ঝুঁকিয়ে বলল, আমি আপনাকে নিরাশ করব না স্যার। জন হাত বাড়িয়ে দিলেন। রাকিব শক্তভাবে তার হাত ধরল। আজ তার জীবনের নতুন অধ্যায় শুরু হলো। রাকিবের মনে হলো যেন তার জীবনের দরজা খুলে গেল। সামনে এক নতুন সুযোগ, এক নতুন যুদ্ধ। এবার সে নিজের ভাগ্য নিজেই করবে। এইভাবেই রাকিবের জীবনের নতুন অধ্যায় শুরু হলো। সে জানতো সামনে অনেক চ্যালেঞ্জ আসবে, অনেক বাধা আসবে, কিন্তু এবার আর সে পিছু হটবে না। নিউ ইয়র্ক শহরের ব্যস্ততম এলাকা, বিশাল বিশাল বিল্ডিংয়ের মাঝে একটা ছোট্ট অফিস ঘর, যেখানে নতুন এক স্বপ্নের যাত্রা শুরু হতে যাচ্ছে। রাকিব দাঁড়িয়ে আছে জানালার পাশে, বাইরে তাকিয়ে। এত দূর পর্যন্ত সে এসেছে নিজের পরিশ্রম আর ধৈর্যের জোরে, কিন্তু সামনে যে চ্যালেঞ্জ অপেক্ষা করছে তা তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। অফিসের ছোট্ট ডেস্কের ওপরে ছড়িয়ে আছে কিছু কাগজপত্র, ল্যাপটপে খোলা আছে তার নতুন ব্যবসার পরিকল্পনা। সে একটা স্টার্ট আপ শুরু করতে চলেছে, যেখানে তার সঙ্গে আছে মাত্র 3 জন কর্মচারী, ডেভিড, মার্টিন আর এক নবীন মার্কেটিং এক্সপার্ট লুসি। ডেভিড চেয়ারে বসে মোবাইলে কিছু হিসাব দেখছিল, তারপরে হঠাৎ বলে উঠল, রাকিব, ইউ কনফার্ম এই ইনভেস্টমেন্ট নেব ইফ এনিথিং হয়? রাকিব হাসল, আত্মবিশ্বাস তার চোখে মুখে ঝলকাচ্ছে। মৃদু হেসে বলল, হয়তো হবে, হয়তো হবে না, কিন্তু চেষ্টা না করলে আমরা কি করে জানবো? ডেভিড মাথা নাড়ল। ওকে ব্রো, ট্রাস্ট ইউ। জন রবার্টসন, ডেভিডের বাবা, ঠিক তখন অফিসে ঢুকলেন। তিনি রাকিবকে দেখে হালকা হাসলেন, তারপর গভীর কণ্ঠে বললেন, রাকিব, তুই খুব গুড।
অনেক ভালো করেছো, কিন্তু বিজনেস শুধু কষ্ট না, ব্রেন চাই, ঠিক প্ল্যান লাগবে। রাকিব মাথা ঝাঁকালো। আঙ্কেল, আমার প্ল্যান রেডি আছে। জন রবার্টসন চেয়ারে বসলেন, তারপর বললেন, ওকে বল, তোর প্ল্যান কি? রাকিব দ্রুত তার ল্যাপটপের স্ক্রিন ঘুরিয়ে দিল। আমি মার্কেট অ্যানালাইসিস করেছি। আমাদের সেক্টরে কম খরচে ভালো সার্ভিস পাওয়ার সুযোগ আছে। আমরা যদি সঠিকভাবে কাজ করি তাহলে আমাদের স্টার্ট আপ দ্রুতই লাভজনক হয়ে উঠবে। জন রবার্টসন চোখ ছোট করে তাকালেন। ভালো ভালো। রাকিব একটু ইতস্তত করলো। জি স্যার। আর আমি ভাবছি শুরুতে ছোট প্রজেক্ট নেব, ক্লায়েন্টদের বিশ্বাস অর্জন করব, তারপর ধীরে ধীরে বড় কন্ট্রাক্ট ধরার চেষ্টা করব। জন রবার্টসন এবার গম্ভীর হলেন, কিছুক্ষণ চুপ থেকে বললেন, ভেরি গুড, তুই ঠিক টার্গেট ধরেছ, কিন্তু একটা কথা মনে রাখবি, বিজনেস অনলি আইডিয়া না, রিস্ক, স্ট্রাগল, ব্যালেন্স সব লাগে। রাকিব গভীরভাবে মাথা নাড়ল, তারপর বলল, আমি প্রস্তুত আঙ্কেল। জন রবার্টসন কিছুক্ষণ চুপ থেকে তারপর বললেন, ওকে, আমি কিছু ফান্ড দিচ্ছি, কিন্তু এটা তোর পরীক্ষা, তুই সফল হতে পারবি কি না দেখব, আর যদি সফল নাও হতে পারিস তাহলে হাল ছাড়তে পারবে না। রাকিবের চোখ উজ্জ্বল হয়ে উঠল। ধন্যবাদ আঙ্কেল, আমি আপনাকে নিরাশ করব না। ডেভিড তখন খুশিতে বলে উঠল, ওয়াও রাকিব, এটা দ্য বেস্ট স্টার্ট এভার। পরের কয়েক সপ্তাহ ছিল রাকিবের জীবনের সবচেয়ে কঠিন সময়। সে আর তার টিম দিনরাত পরিশ্রম করলো, ক্লায়েন্টদের জন্য কাজ করলো, প্রত্যেকটা ছোট ছোট ডিটেলস ঠিকঠাক রাখলো। প্রথম প্রজেক্টটি ছিল নিউ ইয়র্কের একটি মাঝারি পর্যায়ের কোম্পানির জন্য সফটওয়্যার ডেভেলপমেন্ট। টাইট ডেডলাইন, কম বাজেট, কিন্তু রাকিব পিছু হটল না। দিনরাত এক করে সে কাজ করে গেল, তার টিমকে নেতৃত্ব দিল। ডেভিড মাঝে মাঝে বলতো, ব্রো, আমরা কি করছি? এত কঠিন কাজ, তুই ক্লান্ত হোস না? ক্লান্তি? এখন তো শুরু করেছি, সামনে অনেক পথ বাকি। পরিশ্রমের ফল এলো। প্রথম প্রজেক্ট সফলভাবে শেষ হলো, ক্লায়েন্ট খুশি হলো, নতুন আরও 2টো অর্ডার এলো। জন রবার্টসন একদিন এসে বললেন, সরি, গুড রাকিব, তুই পারছিস, টু বি কন্টিনিউ। রাকিব মাথা নাড়ল। এখনো অনেক কিছু বাকি আছে আঙ্কেল, আমি শুধু শুরু করেছি। এভাবে চলতে থাকলো তার বিজনেস। পরের 2 বছরে রাকিবের স্টার্ট আপ ধীরে ধীরে জনপ্রিয় হতে লাগলো। সে মার্কেটিং স্ট্র্যাটেজি ঠিক করলো, নতুন নতুন ক্লায়েন্ট পেলো, তার টিমও বড় হলো। একদিন ডেভিড এসে বলল, ব্রো, আমি তো দেখি আমাদের বিজনেস এখন সুপারহিট, কিন্তু তুই কি ভাবছিস? রাকিব তখন একটা বড় ম্যাপের দিকে তাকিয়েছিল, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে এশিয়ান দেশগুলো চিহ্নিত করা ছিল। সে বলল, এবার আমাদের এশিয়াতে যেতে হবে, সেখানে অনেক সম্ভাবনা আছে। ডেভিড অবাক হলো। হোল্ড অন, তুই এশিয়া ভাবতেছিস? রাকিব মুচকি হাসলো। হ্যাঁ ডেভিড, আমরা শুধু একটা ছোট কোম্পানি হয়ে থাকতে পারবো না, আমাদের আরো বড় হতে হবে। তাদের কথার মাঝে জন রবার্টসনও এসে বললেন, ওকে, তোকে আমি সাপোর্ট দিচ্ছি, এশিয়া বড় মার্কেট, তুই দেখবি কিভাবে ধরবি। রাকিব আর অপেক্ষা করলো না, সে তার টিম নিয়ে এশিয়ার বিভিন্ন দেশে যেতে লাগলো, নতুন ক্লায়েন্টদের সঙ্গে কথা বললো, মার্কেট রিসার্চ করলো। কিছুদিনের মধ্যে তার কোম্পানি এশিয়ার বড় বড় শহরগুলোতে ব্যবসা শুরু করলো। এভাবে এক গ্রামের খ্যাত আবুল রাকিব, যাকে একসময় সবাই অপমান করেছিল, সে হয়ে উঠল এক সফল উদ্যোক্তা। তার ব্যবসার প্রসার হতে লাগলো, তার নাম ছড়িয়ে পড়ল বিভিন্ন দেশে। কিন্তু এই গল্প এখানেই শেষ না, সামনে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। 5 বছর পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে বিশাল এক পরিবর্তন চোখে পড়ল রাকিবের। বাংলাদেশ বদলে গেছে, অনেক কিছুই নতুন হয়েছে, কিন্তু পুরনো কিছু স্মৃতি যেন এখানে অপেক্ষা করছিল তার জন্য। শুট পরা, গাঢ় রঙের সানগ্লাস চোখে, আত্মবিশ্বাসী হাঁটে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে বেরিয়ে এলো সে। তার সঙ্গে আছে ডেভিড এবং লুসি। ডেভিড, যে এই 5 বছরে তার সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠেছে, আর লুসি, যে তার কোম্পানির অন্যতম শীর্ষ কর্মকর্তা। ডেভিড একটু অবাক হয়ে চারপাশে তাকিয়ে বলল, ও ব্রো, বাংলাদেশ, আমি তো ভাবছিলাম তুই আসবি না, কিন্তু এই জায়গাটা ভালো লাগতেছে। রাকিব ধীরে ধীরে চোখ সরালো বিমানবন্দরের বিশাল প্রবেশদ্বারের দিকে। তার ঠোঁটের কোণে একচিলতে হাসি ফুটল। ফিরতেই হতো ডেভিড। 5 বছর আগে এই দেশটা আমাকে অবহেলা করেছিল, এখন আমিই দেখাবো কে আমি। ওহো, তোর তো পুরো ফিল্ম ডায়লগ। কিন্তু প্রথমেই কই যাবি?
রাকিব সানগ্লাস খুলে গাড়ির দিকে হাঁটলো, চোখে মুখে স্থিরতা। পুরনো জায়গায়, যেখানে একদিন আমাকে খ্যাত আবুল বলা হতো। ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস। ঠিক 5 বছর আগে এখানেই তাকে অপমান করা হয়েছিল, তুচ্ছ করা হয়েছিল। আশা, মনি আর তার বন্ধুরা প্রকাশ্যে তাকে ছোট করেছিল। এই ক্যাম্পাসে তাকে নিয়ে হাসাহাসি করা হয়েছিল। আজ সেই একই ক্যাম্পাসে ফিরে এসেছে সে, কিন্তু এবার তার পরিচয় ভিন্ন। কালো শেডের বিলাসবহুল মার্সিডিজ গাড়ি এসে থামলো ক্যাম্পাসের সামনে। গাড়ির দরজা খুলতে চারপাশের শিক্ষার্থীরা তাকিয়ে থাকলো। এত দামি গাড়ি এখানে খুব কমই দেখা যায়। রাকিব গাড়ি থেকে নামলো, কালো স্যুট, দামি ঘড়ি আর সেই চিরচেনা আত্মবিশ্বাসী ভঙ্গি। পাশে ডেভিড আর লুসিও নামলো। চারপাশে গুঞ্জন ছড়িয়ে পড়লো। ওই দেখ কে এই লোক। ইউনিভার্সিটিতে এত বড় বিজনেসম্যান আছে কেন? এই লোককে কেমন চেনা চেনা লাগছে। তখনই একজন পুরনো সিনিয়র ফিসফিস করে বলে উঠল, ও মাই গড, এইটাই কি সে রাকিব? আর এক মুহূর্তে পুরো ক্যাম্পাসে ছড়িয়ে গেল খবর, খ্যাত আবুল রাকিব ফিরে এসেছে, কিন্তু এবার সে এশিয়ার কোটিপতি বিজনেসম্যান। সেই মুহূর্তে করিডর ধরে হেঁটে আসছিল আশামণি। তার সাজগোজে এখনও সেই পুরনো অহংকারের ছাপ। সে দেখতে পেল সামনে কিছু লোক জটলা করছে, কৌতূহল নিয়ে এগিয়ে এলো। হঠাৎ তার চোখ আটকে গেল সামনে দাঁড়িয়ে থাকা রাকিবের ওপর। শরীরটা হঠাৎ করে কেঁপে উঠল তার। 5 বছর আগের সেই সাধারণ ছেলেটা কোথায়? এই মানুষটা এতটা পরিবর্তিত হলো কিভাবে? রাকিব ধীর পায়ে তার দিকে এগিয়ে এলো। আশার বুক ধকধক করে উঠল, গলায় কথা আটকে গেল। রাকিব একদম সামনে এসে দাঁড়ালো, চোখে স্থির দৃষ্টি। তারপর ঠান্ডা গলায় বলল, চিনতে পেরেছো? আশা হতভম্ব, একটাও কথা বের হলো না মুখ থেকে। ডেভিড পাশ থেকে হেসে বলল, ওহো ব্রো, এই মেয়ে কি সেই মেয়ে যে তোকে খ্যাত আবুল বলতো? আশা মুখ তুলল, তার চোখে অপমানের, লজ্জার, বিস্ময়ের মিশ্র অনুভূতি। রাকিব হাসল না, কোনো বিদ্রুপের অভিব্যক্তি তার মুখে নেই, শুধু একটাই বাক্য বলল, 5 বছর আগের রাকিব আর আজকের রাকিব এক না। সময় বদলেছে, মানুষও বদলায়। ঢাকা ইউনিভার্সিটির পুরো ক্যাম্পাসে এখন একটাই নাম নিয়ে আলোড়িত, রাকিব। আশা মনে স্থবির হয়ে দাঁড়িয়ে আছে। চোখের সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা কি সত্যিই রাকিব? যে ছেলেটাকে একসময় সে অপমান করেছে, অবহেলা করেছে, আবার শেষে বন্ধুত্বেরও হাত বাড়িয়েছিল, আবার নিজের ভালোবাসাও প্রকাশ করেছিল। কিন্তু রাকিব সেদিকে গুরুত্ব না দিয়ে তার নিজের লক্ষ্যের জন্য পরিশ্রম করছিল। তাকে কি এখন সবাই সম্মানের চোখে দেখছে? তার মনে ভেসে উঠল 5 বছর আগের সেই দিনগুলো। তবে এই 5 বছরে অনেক কিছু বদলেছে। আশা নিজেকে আরও বদলেছে। সে আর আগে সেই অহংকারী, আত্মম্ভরী মেয়ে নেই। যখন রাকিবকে সত্যিকারে ভালোবেসেছিল তখনই বুঝেছিল মানুষটা অন্যরকম। রাকিব এখন এক বিশাল বিজনেস আইকন, এশিয়ার অন্যতম শীর্ষ ব্যবসায়ী। সে শুধু দেশে ফিরে আসেনি, নিজের অস্তিত্বের জানান দিতেই এসেছে। আশার হাতে ধরা মোবাইলটা একসময় কাঁপতে লাগলো, যেন এই দৃশ্যটা সহ্য করতে পারছে না। তার চোখ দিয়ে ধীরে ধীরে পানি নামতে লাগলো, কিন্তু সে কোনো শব্দ করতে পারল না। ক্যাম্পাসে যারা একসময় রাকিবকে নিয়ে হাসাহাসি করতো, তার আত্মসম্মান নষ্ট করতো, তারাই আজ ফিসফিসিয়ে বলছে, তুই কি জানিস রাকিব এখন বিশাল বিজনেসম্যান? ওর কোম্পানির নেটওয়ার্ক অনেক, 1000 কোটি টাকা। এই রাকিব সেই খ্যাত আবুল অসম্ভব। সত্যি জীবন মানুষকে কেমন বদলে দেয়। একসময় যারা তাকে তুচ্ছ করেছিল তারা আজ তার সামনে আসতে ভয় পাচ্ছে। কিছু মেয়ে আবার নিজের চেহারা আয়নায় দেখছে, মনে মনে ভাবছে, ইস, ও যদি আমাকে পাত্তা দিত। ডিপার্টমেন্টের সিনিয়র শিক্ষকেরাও দূর থেকে তাকিয়ে আছেন। তাদের মধ্যে একজন বলল, আমি জানতাম এই ছেলে একদিন বড় কিছু করবে। অন্যজন একটু মুচকি হেসে বললেন, কিন্তু তখন তো সবাই ওকে শুধু গ্রাম থেকে আসা গরিব ছেলে বলে অবহেলা করত। রাকিব ধীরে ধীরে ক্যাম্পাসের ভেতরে হাঁটছিল। তার চোখে কোনো অহংকার নেই, কোনো প্রতিশোধের আগ্রহ নেই, শুধু একটা দৃঢ় আত্মবিশ্বাস। রাত গভীর। ঢাকার ব্যস্ত শহরের বুকে একসময় যে মানুষটি রাজত্ব করত, সে আজ নিঃস্ব হয়ে বসে আছে নিজের বিশাল ড্রয়িং রুমের মাঝখানে। ওয়ালিউল্লাহ দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী আজ নিজের ভুল সিদ্ধান্তের কারণে সব হারিয়ে ফেলেছে। তার সামনেই বসে আছে সালমা বেগম, যার মুখের অভিব্যক্তি থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে সে কিছুতেই এই পরিস্থিতিকে মেনে নিতে পারছে না। সালমা বেগম ক্ষোভের সুরে বলে উঠল, তোমার এই অহংকার, তোমার এই নির্বুদ্ধিতা আমাদের পথে বসিয়ে দিল। আমি আগেই বলেছিলাম ওই কর্মচারীদের বেশি বিশ্বাস করো না, আর এখন দেখো তারা সব টাকা নিয়ে পালিয়েছে।
ওয়ালিউল্লাহ মাথা নিচু করে চুপচাপ বসে থাকে। তার গলা দিয়ে কোনো কথা বের হয় না। 5 বছর আগে যদি সে বুঝতে পারতো যে তার সব সিদ্ধান্ত এত ভয়াবহ পরিণতি বয়ে আনবে, তাহলে হয়তো সে আরও সাবধানী হতো। কিন্তু তখন সে ছিল আত্মবিশ্বাসী, দাম্ভিক এবং রাকিবের প্রতি নির্মম। এতগুলো বছর হয়ে গেল, কিন্তু রাকিবের কোনো খোঁজ নেয়নি ওয়ালিউল্লাহ। সে কখনো জানতে চায়নি তার ছেলেটি কিভাবে বেঁচে আছে, কোথায় আছে, কি করছে। রাকিব চলে যাওয়ার পর থেকে ওয়ালিউল্লাহ বরং তার ব্যবসাকে আরও সম্প্রসারণ করার চেষ্টা করেছিল, নতুন নতুন বিনিয়োগে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু ভুল সিদ্ধান্ত, অবিশ্বাসী কর্মচারী আর প্রতারণার শিকার হয়ে সে ধীরে ধীরে ডুবে গেছে বিশাল দেনার পাহাড়ে। তার কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তারা, যারা একসময় তার সামনে মাথা নত করত, তার প্রশংসায় পঞ্চমুখ থাকতো, তার কোম্পানি ডুবতে শুরু করতেই একে একে সব ছেড়ে চলে গেছে। কেউ কেউ তো শেয়ার বিক্রি করে টাকা লুট করে বিদেশে পালিয়ে গেছে। এখন তার কোম্পানি একেবারে দেউলিয়া হওয়ার পথে। ব্যাংকের ঋণ শোধ করার জন্য তাকে সম্পদ বিক্রি করতে হবে। বিলাসবহুল বাড়িটাও হয়তো চলে যাবে। ওয়ালিউল্লাহ এক গভীর দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি জানি আমার ভুলের খেসারত দিতে হচ্ছে, কিন্তু এখন কি করব? কিভাবে সব ঠিক করব? সালমা বেগম এবার রাগে কাঁপতে কাঁপতে বলে উঠল, সব ঠিক করবা? এখন সব ঠিক করা সম্ভব না। আমাদের রাস্তায় নামতে হবে। তোমার অহংকার তোমাকে এই জায়গায় নিয়ে এসেছে। হঠাৎ করে দরজায় এক কর্মচারী এসে খবর দেয়, স্যার, মিডিয়া আর ব্যাংকের লোকরা বাইরে এসে গেছে। তারা আপনাদের সাথে দেখা করতে চাচ্ছেন। ওয়ালিউল্লাহ বুঝতে পারে আজ তার জন্য কঠিন সময়। মিডিয়া তাকে এক মুহূর্তের জন্য ছেড়ে দেবে না। সালমা বেগম অসহায়ের মতো তাকিয়ে থাকে। সে নিজের জীবনে কোনোদিন ভাবেনি যে তাকে এই পরিস্থিতির মুখোমুখি হতে হবে। ঠিক সেই মুহূর্তে দরজায় কেউ কড়া নাড়ে। ভেতরে সবাই চমকে ওঠে। সালমা রাগী গলায় বলে, এখন আবার কে আসলো? মিডিয়ার লোকেরা ঢুকে পড়েনি তো? ওয়ালিউল্লাহ একটু হতভম্ব হয়ে যায়। সে জানে না কে আসতে পারে। দরজা খুলতে এক চেনা চেহারা দেখা যায়। ওয়ালিউল্লাহ এক মুহূর্ত দৃষ্টিশূন্য হয়ে তাকিয়ে থাকে ছেলেটির দিকে। রাকিব। কিন্তু এই রাকিব এত বছর আগে সেই রাকিব নয়, যে ছেলেটিকে একসময় তুচ্ছ তাচ্ছিল্য করা হতো, যে ছেলেটি সৎ মায়ের হাতে মার খেত, অপমান সয়ে বেঁচে থাকতো। আজ সে এক সম্পূর্ণ ভিন্ন মানুষ। তার পোশাক, তার হাঁটার ভঙ্গি, তার আত্মবিশ্বাস, সব কিছু থেকে বোঝা যাচ্ছে সে আর সেই সাধারণ রাকিব নেই। ওয়ালিউল্লাহ ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। সালমা বেগম হতভম্ব হয়ে বলে, তুই তুই এখানে? রাকিব ঠান্ডা গলায় বলে, হ্যাঁ, আমি এখানে। আমার বাবার অবস্থা কেমন সেটা দেখতেই এসেছি। ওয়ালিউল্লাহ গলাটা পরিষ্কার করে বলে, তুই তুই কেমন আছিস? রাকিব একটু হেসে বলে, আমি তো ভালোই আছি। তবে শুনলাম আপনি ভালো নেই বাবা। ওয়ালিউল্লাহ এবার মাথা নিচু করে ফেলে। এই প্রথমবার তার মনে হলো সে জীবনে অনেক বড় একটা ভুল করেছে। সালমা বেগম আবার বলে উঠল, তুই এখানে এসেছিস কি করতে? আমাদের দুর্দশা দেখতে? রাকিব আবার একটু গম্ভীর গলায় বলে, না, আমি এসেছি একটা প্রশ্নের উত্তর খুঁজতে। ওয়ালিউল্লাহ তাকিয়ে থাকে ছেলের দিকে। রাকিব ধীরে ধীরে বলে, যে বাবা একসময় আমাকে ঘর থেকে বের করে দিয়েছিল, যে বাবা আমার পড়াশোনার খরচ দিতে চায়নি, যে বাবা আমার ছোটবেলা থেকে আমাকে অবহেলা করেছে, তার সম্পদ থেকে বিচ্ছেদ করেছিল, আর সেই বাবা কিভাবে আমার সামনে দাঁড়িয়ে আছে, আমার থেকে কি চায়? ওয়ালিউল্লাহ আর সালমা বেগম কোনো উত্তর দিতে পারে না। রাকিব এগিয়ে এসে টেবিলের উপর একটা ফাইল রেখে দিল। ওয়ালিউল্লাহ কাঁপা হাতে ফাইলটা খুলল। রাকিব শান্তভাবে বলল, এটা আমার কোম্পানির কাগজ। এখন আমি এশিয়ার অন্যতম শীর্ষ ব্যবসায়ী, এবং আমি চাইলে আজই আপনাদের কোম্পানিটা কিনে ফেলতে পারি। ওয়ালিউল্লাহ বিস্ময়ে তাকিয়ে থাকে। সালমা বেগম যেন বিশ্বাসই করতে পারছে না। তুই তুই কি বলছিস? তোর এত বড় ব্যবসা? হ্যাঁ, আর আমি চাইলে আপনাদের সাহায্যও করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। ওয়ালিউল্লাহ আর সালমা বেগম তাকিয়ে থাকে। রাকিব ঠান্ডা গলায় বলে, আপনাদের স্বীকার করতে হবে যে আমি কখনো অযোগ্য ছিলাম না। আমি যোগ্য ছিলাম, কিন্তু আপনারা আমাকে অবহেলা করেছেন, অপমান করেছেন। ওয়ালিউল্লাহ এবার চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলল। তার চোখ দুটো যেন ভিজে উঠেছে। সে আস্তে আস্তে বলল, তুই ঠিক বলেছিস, আমি ভুল করেছি, আমি তোকে অবহেলা করেছি। রাকিবের চোখে কেমন একটা কঠিন দৃষ্টির ঝলক ফুটে ওঠে। সে বলল,
তাহলে শোনেন, আপনার কোম্পানির এই ক্ষতি আমার কোনো সমস্যা না, কিন্তু আমি আপনাদের সাহায্য করব না, কারণ আপনারা যখন আমাকে সাহায্য করতে চাননি তখন আমি আপনাদের কোনো দায়বদ্ধতা অনুভব করি না। এই কথা বলে রাকিব ধীরে ধীরে দরজার দিকে হাঁটা দেয়। ওয়ালিউল্লাহ চুপ করে বসে থাকে। সালমা বেগম কিছু বলতে গিয়ে থেমে যায়। রাকিব দরজা পার হওয়ার সময় একবার পিছন ফিরে তাকায়। তার ঠোঁটের কোণে একটুখানি হাসি খেলে যায়। তারপর সে চলে যায়। পেছনে ফেলে রাখে তার অতীতের সমস্ত ব্যথা, সমস্ত অপমান। কেটে যায় অনেকগুলো দিন। ধীরে ধীরে রাকিব তার বাবাকে ক্ষমা করে দেয়, কারণ সে প্রথম থেকে এরকম, যে কারো কোনো প্রতিশোধ নেয় না। তাকে অনেকে অনেকভাবে অপমান অবহেলা করেছে, কিন্তু কারোর প্রতি কোনোদিন প্রতিশোধ নেয়নি। মানুষ তো এমনই হওয়া উচিত, যার মাঝে থাকবে না কোনো প্রতিশোধের আগুন। এই প্রতিশোধ জিনিসটা বড়ই অদ্ভুত, মানুষকে শেষ করে দিতে পারে। এই প্রতিশোধ শব্দটি অনেক কিছু করতে পারে, তবে আমাদের রাকিব এই 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 শব্দ ব্যবহার করবে না, কারণ সে সবাইকে ভালোবাসতে জানে, সবাইকে হাসাতে জানে, সবাইকে আপন করে নিতে জানে। আর তার বাবাকেও সে একসময় আপন করে নিয়েছে। তার সৎমা তার ভুলটা বুঝতে পেরেছে, আর তার জন্য অনুতপ্ত তিনি। তবে মাঝে মধ্যে রাকিব তার পরিবারের সাথে দেখা করতে যায়। পরিবর্তন হয় শুধু তার বাবার মায়াটা একটু রয়ে গেছে, তাই হয়তো সেই বাড়িটাতে যায়। সে ঢাকায় অনেক বড় ফ্ল্যাট নিয়েছে, যেখানে সে থাকে, সুন্দরভাবে তার নিজের জীবন চালাচ্ছে। আর রইল আশা। শীতল সন্ধ্যা, ঢাকার আকাশে নরম রোদের আলো মিশে আছে, যেন প্রকৃতিও আজ কিছু একটা উদযাপন করছে। 5 তারকা হোটেল রয়্যাল গ্র্যান্ডের সুবিশাল বাগান সাজানো হয়েছে মনোরম আলোয়। অতিথিরা একে একে প্রবেশ করছে। আজ রাকিব আর আশামনির বিয়ে। রাকিব দাঁড়িয়ে আছে এক কোণে, কালো শেরওয়ানি আর সোনালি বোতামের ওপর গাঢ় ছায়া পড়েছে। তার চোখে এক ধরনের স্থিরতা, এক ধরনের প্রশান্তি, যেন তার জীবনের সমস্ত ঝড় আজ থেমে গেছে। একটা সময় ছিল যখন সে ছিল পরিবারের অবহেলিত ছেলে। সৎ মায়ের অবহেলা, বাবার উদাসীনতা, ইউনিভার্সিটিতে সহপাঠীদের তাচ্ছিল্য, সব কিছু একসময় তাকে কষ্ট দিয়েছে। কিন্তু আজ সেই রাকিব আর নেই। আজ সে এশিয়ার অন্যতম সফল ব্যবসায়ী, নিজের যোগ্যতায় গড়ে তোলা সাম্রাজ্যের অধিপতি। সেই পুরনো দিনের কথা মনে পড়তেই রাকিব ধীরে ধীরে তাকায়। চোখের সামনে এসে দাঁড়িয়েছে আশামনি, সাদা লাল শাড়িতে যেন রূপকথার রাজকন্যা। চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি, একটু সংকোচে যেন রয়েছে। রাকিব তাকিয়ে থাকে। দীর্ঘ সময় পর দুজনের চোখে চোখ পড়ে। মনে হয় যেন হাজারটা না বলা কথা এক মুহূর্তেই বলা হয়ে গেল। আশামনি ধীরে ধীরে বলে, অনেক কষ্ট দিয়েছি তোমাকে, অনেক অন্যায় করেছি, তবু তুমি আমাকে গ্রহণ করলে। আমি কষ্ট ভুলে গেছি আশা, অতীতের সব কিছু মুছে ফেলেছি। তুমি আর আমি শুধু নতুন জীবন শুরু করতে চাই। আমি সত্যি বদলে গেছি রাকিব। একটা মানুষ এত ধৈর্যশীল হতে পারে, তোমাকে না দেখলে আমি জানতামই না। তোমাকে আমি এত কষ্ট দিয়েছি, এত তুচ্ছ তাচ্ছিল্য করেছি, এত অপমান করেছি, এত বিরক্ত করেছি, তারপরেও তুমি সব কিছু সহ্য করে গিয়েছো। কোনোদিন আমাদের মুখের ওপর কোনো কথা বলোনি। তোমার নিশ্চুপতা আর তোমার ধৈর্য আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমাকে ক্ষমা করে দিও। রাতে আমি অনেক বড় অন্যায় করেছি। ভালোবাসা কখনো হিসাব নিকাশের বিষয় নয় আশা। তুমি বদলেছো, আমিও বদলেছি। এখন আমাদের কেবল একসাথে পথ চলতে হবে। বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। কাজী সাহেব বিয়ে পড়ানোর সময় কাগজে সই করতে রাকিবের হাত সামান্য কেঁপে যায়, কিন্তু পরক্ষণে শক্ত হয়ে আসে। এই মুহূর্ত তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। অতীতের সমস্ত কষ্ট, অপমান, অবহেলা পেছনে রেখে আজ সে নতুন জীবনের পথে হাঁটতে যাচ্ছে। বিয়ের শেষ পর্ব শেষ হতেই রাকিব কানে কানে বলে, তুমি কি জানো আজকের এই দিনটার জন্য আমি কত বছর অপেক্ষা করেছি? আশামনি একটু হেসে বলে, আমিও রাকিব, কিন্তু আমি দেরি করে ফেলেছিলাম। তবুও তুমি আমার ফিরিয়ে এনেছো। রাকিবের ঠোঁটের কোণে মৃদু হাসি খেলে যায়। এই জীবন, এই মুহূর্ত, এই ভালোবাসা, এটাই তার সত্যিকারের বিজয়।